এটা কি আপনার? না না, ওদের হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে বলে দিয়েছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমাদের আজকে সাধারণ গণিত শেষ মুহূর্তের কোর্সে আজকে দ্বিতীয় ক্লাস। আমরা দ্বিতীয় ক্লাসে সেট এবং ফাংশন শুরু করব। আজকের ক্লাসে তোমাদের এই সেট এবং ফাংশনের একটা শর্টকাট সাজেশন এবং তোমাদের বিগত বছরের বোর্ড কোশ্চেনগুলো সমাধান করে দেখানো হবে। সো তোমাদের সাউন্ড শুনতে কারো কোনো সমস্যা হচ্ছে কিনা একটু জানায় দাও কষ্ট করে। ওকে, সাউন্ড ঠিকঠাক আছে কিনা একটু কাইন্ডলি জানাও। ওকে, দেখো আজকে আমাদের ক্লাস নাম্বার হলো 2, 2 নাম্বার ক্লাস। সো এই 2 নাম্বার ক্লাসে আমরা শিখব হলো সেট এবং ফাংশন। সেট এবং ফাংশন, তো সেট এবং ফাংশন এই ক্লাসটা করার পূর্বে তোমাদের কিছু করণীয় থাকবে। তার মধ্যে প্রথম একটা কাজ, সেটা হলো অবশ্যই ক্যালকুলেটরটা সাথে রাখবা। ক্যালকুলেটর, খাতা ও কলম, এবং তোমার বইটা, বোর্ড বই যেটা, এই বোর্ড বইটা সাথে রাখবে।
সো এই তিনটা জিনিস নিয়ে অবশ্যই ক্লাসটা শুরু করবা, এই তিনটা জিনিস নিয়ে ক্লাসটা শুরু করবা। সো দ্রুত এই তিনটা জিনিস সাথে নিয়ে তারপর ক্লাসটা শুরু করো। ওকে, সো আজকের ক্লাসে আমরা কি কি শিখবো? প্রথমত আমরা একটা জিনিস দেখবো যে এই চ্যাপ্টারের সাজেশন বা শর্টকাট কিছু টাইপ ভিত্তিক ম্যাথ, বিগত বোর্ড প্রশ্ন। সো এই তিনটা জিনিস আমরা অ্যানালাইসিস করে আজকের ক্লাসটাই করার চেষ্টা করব। সো প্রথমত আমরা দেখব কি শর্টকাট সাজেশন, তারপরে ওই চ্যাপ্টারের কিছু টাইপ ভিত্তিক ম্যাথ দেখব যেগুলা করার মাধ্যমে তুমি মূলত বিগত বোর্ড প্রশ্নগুলো তুমি নিজে নিজেই সলভ করতে পারবা। সো ওইভাবেই মূলত আমাদের আজকের ক্লাসটা সাজানো হয়েছে। সো বুঝতে পারছি আশা করি। ওকে, আচ্ছা, অনেকেই যুক্ত হয়ে গেছে আমাদের সাথে। আচ্ছা, ওকে। সো প্রথমত আমাদের কাজ কি, শর্টকাট সাজেশনটা দেখে ফেলা, যেহেতু আমরা আজকে অনুশীলনী 2.1 এবং 2.2 সেট এবং ফাংশন খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। এই চ্যাপ্টার থেকে ম্যাক্সিমাম সময় একটা সৃজনশীল চলে আসে। সো যেহেতু আমাদের শেষ মুহূর্তের কোর্স এটা, তাহলে আমরা চেষ্টা করব যে এই ক্লাসটার মাধ্যমে যেন তুমি 2.1 এবং 2.2 দুইটা চ্যাপ্টারই যেন এই একটা ক্লাসের মাধ্যমে তোমার সমাধান হয়ে যায়। ওকে, সো প্রথমত আমাদের কি দেখা উচিত, শর্টকাট সাজেশনটা দেখা উচিত। আমি এখনই তোমাদের শর্টকাট সাজেশনটা দেখে নিব, তোমরা অবশ্যই কি করবে, একটা স্ক্রিনশট নিয়ে ফেলবা। ওকে, এটা হলো কি তোমাদের এই সেট এবং ফাংশনের দ্বিতীয় অধ্যায়ের শর্টকাট একটা সাজেশন। এগুলো সম্পূর্ণ ডিটেলস দেওয়া আছে তোমাদের বইগুলাতে। এগুলো দেখো স্টার চিহ্ন দিয়ে বুঝবা যে 3 স্টার যেগুলো, ওগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। এগুলো যে হুবহু আসবে এমন কিন্তু না, এই টাইপের ম্যাথগুলো পরীক্ষাতে আসে সবচেয়ে বেশি। সো আমাদের অ্যানালাইসিস করে বের করা হয়েছে যে এইটা হলো তোমাদের কি, যদি তোমরা সবাই এই অঙ্কগুলো করে ফেলো বা এই টাইপের অঙ্কগুলো তোমরা যদি করতে পারো, তাহলে তোমাদের এই চ্যাপ্টার থেকে যে কোনো সৃজনশীল তোমাদের আসলে তোমরা করতে পারবে ইনশাআল্লাহ। ওকে, তাহলে এটা অবশ্যই একটা স্ক্রিনশট নিয়ে ফেলো, স্ক্রিনশট নিয়ে ফেলো দ্রুত। স্ক্রিনশট নিয়ে হইলে আমাদের বলো ডান, স্ক্রিনশট নিয়ে ফেলো। স্ক্রিনশট নেওয়া হলে ডান বলো। ওকে, দ্রুত একটা স্ক্রিনশট নাও। ওকে, স্ক্রিনশট নেওয়া হলে ডান লেখো, ডান। হ্যাঁ হ্যাঁ, এমসিকিউ নিয়েও আমাদের ক্লাস হবে ভাইয়া, এমসিকিউ নিয়েও ক্লাস হবে। আমরা প্রথমত আগে যদি চ্যাপ্টারের বেসিক বা চ্যাপ্টারের যদি কিছু ধারণা না থাকে, তাহলে এমসিকিউ করতে গেলে দেখা যায় আমাদের ওইটা ওইভাবে কাজ করবে না বা মাথা ঠিক মতো কাজ করবে না, আমরা অ্যান্সারগুলো করতে পারবো না, তখন অনেকটা মুখস্থের মতো করতে হবে, যেটা আমাদের জন্য ভয়াবহ খারাপ কাজ। ঠিক আছে, কারণ গণিত মুখস্থ করে কখনোই তুমি পারবা না। সো তোমাদের যদি একটু ম্যাথগুলো আজকে ক্লাসে যদি আমরা ম্যাথগুলো করি, ম্যাথগুলো থেকে কিভাবে টাইপ ভিত্তিক ম্যাথ করাবো কিছু, ওই ম্যাথগুলো ধারাই তুমি কি করতে পারবা, সৃজনশীলগুলো সলভ করতে পারবা। সো এইভাবেই আমরা কি করব, বিগত আরেকটা ক্লাসে আমরা কি করব, মানে পরবর্তী আরেকটা ক্লাসে আমরা কিছু টাইপ ভিত্তিক এমসিকিউ শর্টকাট দেখাবো। এই এমসিকিউ শর্টকাট দিয়ে তুমি কি করবা, বিগত বছর যত বোর্ড কোশ্চেন আছে সবগুলো সলভ করে ফেলতে পারবা। এরকম টেকনিকগুলো আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করে দিব। ওকে, আচ্ছা, সবাই স্ক্রিনশট নিয়ে ফেলছো আশা করি। পরবর্তী জিনিসটা দেখো। ওকে, এবার আসো, আমরা যে কিছু টাইপ ভিত্তিক ম্যাথ করবো, এর মধ্যে তো কিছু ইম্পর্টেন্ট আছে, কিছু ইম্পর্টেন্ট না। যেহেতু আমাদের শেষ মুহূর্তের ক্লাস, আমাদের কাজটা কি একটু গুছায় প্রিপারেশনটা নেওয়া। সো গুছায় তুমি কিভাবে প্রিপারেশন নিবা সেটা সম্পূর্ণ একদম ধরে ধরে শেখানো হবে আজকের ক্লাসে। সো দেখো, প্রথমত আমাদের একটা টাইপ 1 ধরছি, আমরা একটা টাইপ দিছি, সেটা হলো 1। সেটার মধ্যে আমাদের 2.1 এবং 2.2 দুইটার কোশ্চেনই মিক্স হবে। তার মধ্যে এটা আসার প্রবাবিলিটি কত আমাদের, দেখো ভালো করে খেয়াল করো, এটা আসার প্রবাবিলিটি কিন্তু আমাদের প্রায় 80%। মানে 80% কোশ্চেনগুলোতে এই টাইপের কোশ্চেনগুলা আসার চান্স সবচেয়ে বেশি। কিন্তু কত নাম্বারের জন্য আসে, এগুলা 2 নাম্বারের জন্য আসে পরীক্ষা। কিন্তু 2 নাম্বারের জন্য আসলেও এই কোশ্চেনগুলা কিন্তু তোমার অনেক জায়গায় কাজে লাগবে। তুমি এই কোশ্চেনগুলো যদি অ্যান্সার না করতে পারো, অনেক সময় তুমি খ আর গ অ্যান্সার করতে পারবা না। তাহলে বুঝতেই পারতেছো যে এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। সো এটাও তুমি কি করতে পারো, একটা স্ক্রিনশট নিয়ে ফেলো। এটাও তুমি একটা স্ক্রিনশট নিয়ে ফেলো, আর অবশ্যই পিডিএফটা তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেওয়া হবে। ওকে,
আচ্ছা, তাহলে চলো আমরা কি করব, এই টাইপগুলো থেকে আমরা মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, মানে সবগুলা টাইপের একই কোশ্চেন, জাস্ট আমরা এগুলার থেকে একটা কোশ্চেন তোমাদের সলভ করে দেখাই, যেন তোমরা আশা করি বুঝতে পারো যে এখান থেকে কিভাবে কোশ্চেন হইতে পারে। ওকে, তাহলে এই কোশ্চেনগুলো সলভ করার জন্য তোমার কিছু বেসিকের প্রয়োজন হবে, সেগুলো আমি একদম প্রথমে আলোচনা করে ফেলি, তারপর আমরা ম্যাথগুলা শুরু করি। সবগুলো ম্যাথ করাবো না, এখান থেকে আমরা একটা ম্যাথ বা দুইটা ম্যাথ করে দেওয়ার চেষ্টা করব। ওকে, তাহলে প্রথমত এখানে কিছু বেসিকের প্রয়োজন। বেসিকটা কি, এখানে তুমি মনে রাখবা যে সেট 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 কিন্তু তোমার দুইটা পদ্ধতিতে প্রকাশ করা হয়। একটা কি তালিকা পদ্ধতি, একটা কি সেট গঠন পদ্ধতি। তালিকা পদ্ধতি, সেট গঠন পদ্ধতি। ওকে, তো তালিকা পদ্ধতি আসলে কি? তালিকা পদ্ধতি হলো শর্ত থাকবে না, কোনো ধরনের শর্ত থাকবে না, শর্ত থাকবে না। আর সেট গঠন পদ্ধতিতে শর্ত থাকবে। সো এই কথাটা আসলে কি বোঝাইতেছে? এই কথা দ্বারা বোঝাচ্ছে যে তালিকা পদ্ধতি যেটা, মনে করো সাপোজ তুমি একটা শর্ত মানে সেট লিখছো পি এক্স 1 2 3। সো এখানে কিন্তু কোনো শর্ত নাই, 1 2 3 একটা নরমাল সংখ্যা। সো এটা কিন্তু তালিকা পদ্ধতিতে প্রকাশ হলো। সেট গঠন পদ্ধতি বোঝাচ্ছে যে তোমার কোশ্চেনটা যদি এভাবে থাকে যে এক্স বিলংস টু এন, যেন এক্স স্কোয়ার বা এক্স মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা এবং এক্স এর মান 7 থেকে ছোট, এরকম একটা শর্ত দিয়ে দিল। তাহলে কিন্তু তুমি এখানে সরাসরি এক্স এর মান পাওয়া যাচ্ছ না। এখানে কি করতেছে, দুইটা কন্ডিশন দিছে। দুইটা কন্ডিশনের মধ্যে প্রথম একটা কন্ডিশন দিছে সেটা কি মৌলিক সংখ্যা হবে, এবং দ্বিতীয় আরেকটা কন্ডিশন দিছে সেটা কি 7 থেকে ছোট হবে। তাহলে মৌলিক সংখ্যা 7 থেকে ছোট কে কে আছে? অবশ্যই 2 আছে, 3 আছে, 5 আছে। তো এই 2 3 5, এই যে 2 3 5 তুমি যেটা বের করছো, এইটা হলো আমাদের মূলত কি তালিকা পদ্ধতিতে প্রকাশ করছে, কিন্তু যেটা দেওয়া ছিল সেটা আমাদের কি ছিল ভাইয়া? সেট গঠন পদ্ধতি ছিল। সো আশা করি তুমি সেট গঠন পদ্ধতি এবং তালিকা পদ্ধতি কিভাবে থাকে সেটা আশা করি ক্লিয়ার হয়ে গেছে। এখানে আমাদের আরেকটা জিনিস মনে রাখতে হবে, তার মধ্যে অন্যতম একটা জিনিস হলো যে এন। এই এন কথাটা তোমরা খুব ভালো করে শিখে রাখবা। এন বলতে বোঝায় ন্যাচারাল নাম্বার, আর ন্যাচারাল নাম্বার বলতে বোঝায় স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা কোনগুলা? সকল ধনাত্মক পজিটিভ মানগুলা। তাহলে চলো সকল ধনাত্মক, তাহলে এন বলতে আমরা কি শিখলাম? ন্যাচারাল নাম্বার, ন্যাচারাল নাম্বার অথবা স্বাভাবিক সংখ্যা। সো এখানে এগুলো কি কি 1 2 3 4 5 এরকম করে চলতেই থাকবে। সো এগুলো আমাদের কি স্বাভাবিক সংখ্যা। সো আশা করি এন বলতে বোঝা ক্লিয়ার হয়ে গেছে। এখানে কখনো কখনো এন এর পরিবর্তে জেড দেখতে পারো, জেড। সো জেড আসলে কি বোঝাচ্ছে? জেড, এই জেড দ্বারা বোঝাচ্ছে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা আসলে কোনগুলা? এনও দেখতে পারো, জেডও থাকতে পারে। জেড মানে কি ভাইয়া? পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা কোনগুলা? সকল নেগেটিভ মান, পজিটিভ মান, শূন্য, সবগুলাই কি আমাদের জেড এর অন্তর্ভুক্ত। সো আশা করি ক্লিয়ার হয়ে গেছো যে তোমাদের ন্যাচারাল নাম্বার কোনগুলা, জেড থাকলে কিভাবে করতে হবে, এন থাকলে কিভাবে করতে হবে। এবার আসো আমরা কোশ্চেনের দিকে তাকাই যে পি ইজ ইকুয়াল টু এক্স বিলংস টু এন এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 72। তাহলে এবার তুমি দেখে কিন্তু বলতে পারতেছো যে এইখানে একটা সেট দেওয়া আছে, সেকেন্ড ব্র্যাকেটে আবদ্ধ থাকলে তো সেটা সেট বলি আমরা। সো এইখানে কিন্তু একটা সেট দেওয়া আছে, বাট এই সেটটা কি সেট আছে? তালিকা পদ্ধতিতে নাকি সেট গঠন পদ্ধতিতে? অবশ্যই এটা কি পদ্ধতিতে আছে? সেট গঠন পদ্ধতিতে আছে। কারণ কি ভাইয়া? কারণ সেট গঠন পদ্ধতিতে আমি জানি শর্ত থাকবে। তাহলে এইখানে কিন্তু একটা শর্ত দিয়ে দিছে। শর্তটা তাহলে কি দেওয়া আছে এখানে? এখানে প্রথমত দিছে x বিলংস টু n, মানে x এর মানটা কি হবে? সকল ধনাত্মক মান হবে, মানে ন্যাচারাল নাম্বার হবে। এর মধ্যে আরেকটা শর্ত দিছে যে x স্কয়ার একটা উৎপাদক দিয়ে দিছে, বা আমাদের মিডল টার্ম করতে হবে। সো এইখান থেকে তোমাদের ক্যালকুলেশন করে কি বের করতে বলছে? তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলছে। সো আশা করি কোশ্চেনটা বুঝতে পারছো। এটা আচ্ছা দেখো, এটা প্রথমটা আমাদের কিন্তু এই বেসিক থেকেই আমরা বুঝতে পারছি। করব কিভাবে সেটা আমরা একটু পরে দেখাবো, কিন্তু আপাতত কোশ্চেনটা বুঝতে পারছি। ওকে, দ্বিতীয় কোশ্চেনটাও দেখো, x এর মান n বলছে, x এর একটা শর্ত দিয়ে দিছে, আমাদের বলছে কি তালিকা পদ্ধতিতে প্রকাশ। কি বলছে? তালিকা পদ্ধতিতে প্রকাশ। সেম ভাবে দেখো x স্কয়ার থেকে বলছে 15 বড় হবে, আবার x কিউব থেকে বলছে 15 ছোট হবে। এটাও কি বলছে? তালিকা পদ্ধতিতে প্রকাশ। তো আমরা বুঝতে পারতেছি সবগুলো কোশ্চেন কিন্তু একই টাইপেরই হয়, একই টাইপেরই হয়। সো এই কোশ্চেনগুলো কত নাম্বারের জন্য আসবে আমাদের পরীক্ষায়? 2 নাম্বারের জন্য আসবে, এবং উদ্দীপকের অনেক সময় এই কোশ্চেনগুলো দেওয়া থাকতে পারে। সো ওইখান থেকে মান না বের করতে পারলে তুমি কিন্তু খ গ দুইটারই অ্যান্সার করতে পারবা না, ওটাও কঠিন হয়ে যাবে। সো এই বুঝতে পারতেছো যে টাইপ 1 এর ম্যাথগুলো আমাদের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ।
সো টাইপ 1 এর ম্যাথগুলো আমাদের করতে গেলে আমাদের প্রথমত কি করতে হবে, এই বেসিকগুলো জানতে হবে, যেটা আমি আশা করি তোমাদের দিয়ে দিতে পারছি। মৌলিক সংখ্যার ব্যাপারটা আমি একটু বলে দিই। মৌলিক সংখ্যা আসলে কোনগুলা? মৌলিক সংখ্যা বলতে বোঝায় ওই সকল সংখ্যাগুলা যেগুলো 2 থেকে বড় অথবা 2 এর সমান, বাট ওই সংখ্যাগুলা অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না। ওই সংখ্যাগুলা কি করা যাবে না? অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না। যেমন মৌলিক সংখ্যা কোনগুলা? 2, 3, 5, 7, 11, 13, 17, 19, 23, এগুলো আমাদের কি মৌলিক সংখ্যা। সো আশা করি মৌলিক সংখ্যা ব্যাপারটা ক্লিয়ার। এরপরে আরেকটা জিনিস তুমি এখানে পাবা, মৌলিক সংখ্যার পাশাপাশি তুমি আরেকটা জিনিস পাবা, সেটা হলো আমাদের গুণনীয়ক পাইতে পারো অথবা গুণিতক পাইতে পারো। সো গুণনীয়ক আসলে কোনগুলাকে বোঝায়? গুণনীয়ক বলতে বোঝায় ওই সকল সংখ্যাগুলাকে যেগুলাকে অন্য কোনো সংখ্যা দ্বারা, মানে অন্যান্য কি সংখ্যা দ্বারা তুমি ভাগ করতে পারবো, ওই সংখ্যাগুলো হলো আমাদের গুণনীয়কের মান। আর গুণিতক বলতে বোঝায়, যেমন তোমার যদি বলে 7 এর গুণিতক বের করো, তাহলে 7 কত কত সংখ্যা দ্বারা গুণ করা যাবে, যেমন 7 ওকে 7, 14, 21, 28, এগুলো আমাদের কি 7 এর গুণিতক, মানে 7 এর নামতা আকারে যেটা আমরা পড়ি সেগুলো হলো আমাদের গুণিতক আকারে। আর তুমি যদি গুণনীয়ক বলে, যেমন আমাকে যদি বলে 30 এর গুণনীয়ক কত, তাহলে মনে রাখতে হবে 30 কে তুমি কত কত সংখ্যা দ্বারা ভাগ করতে পারবা, ওই সংখ্যাগুলো হলো আমাদের গুণনীয়ক। ওকে ভাইয়া? আচ্ছা, সো এই হলো আমাদের মূলত বেসিক আলোচনা। যেহেতু আমাদের শেষ মুহূর্তের কোর্স এটা, সো আমরা চাইলেই কিন্তু একদম ধরে ধরে সম্পূর্ণ বেসিক দিতে পারবো না। সো আমার রিলেটেড যতটুকু দেওয়া সম্ভব, যতটুকু না জানলে তুমি আর ম্যাথ করতেই পারবা না, ততটুকু আমি তোমাদের দিয়ে দেওয়ার চেষ্টা করলাম। ওকে, আশা করি ক্লিয়ার হয়েছে সবাই। ওকে, সো এবার আসো এখান থেকে আমরা একটা ম্যাথ করি, যে আসলে ম্যাথটা আমরা করবো কিভাবে। বেসিক তো ক্লিয়ার হয়েছে, এবার আসলে ম্যাথটা সাজায় লিখবা কিভাবে তুমি। সো প্রথমত একটা কোশ্চেন আমরা লিখছি, যে কোশ্চেন 1, যে পি ইজ ইকুয়াল টু একটা সেট দেওয়া আছে, এই সেটটাকে বলছে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে। তাহলে চলো এখানে কোশ্চেনটা আসলে কি বলছে, যে x বিলংস টু n, মানে x এর মানগুলা অন্তর্ভুক্ত, কার অন্তর্ভুক্ত? n এর অন্তর্ভুক্ত। এখন n মানে কিন্তু আমরা জানি অলরেডি, যে ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বার কোনগুলো হবে? বাস্তব সংখ্যা যেগুলা, বা স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা যেগুলা। তো স্বাভাবিক সংখ্যা কোনগুলো হবে? সকল ধনাত্মক মানগুলা। এবার আসো, তাহলে এটা লিখবা কিভাবে? লিখবা হলো, প্রথমে আমরা লিখি যে এখানে n ইজ ইকুয়াল টু, আমি কিন্তু জানি যে n এর মান হলো সকল ধনাত্মক মানগুলা। সো 1 2 3 4 5 6 7 8 9 এরকম করে চলতেই থাকবে, এটা তো শেষ করা যাবে না। সো আমি ডট ডট দিয়ে দিলাম। এরপরে আসো, আমাকে একটা শর্ত দিছে, এই শর্তটা থেকে x এর মানটা বের করে যেই মানগুলো এই ধনাত্মক মান আসবে সেটা আমাদের কি অ্যানসারে চলে যাবে। সো এইখান থেকে আমরা লিখব, অতএব ভিতরের কাজটা করে ফেলো, x স্কোয়ার প্লাস এক্স মাইনাস 72 ইজ ইকুয়াল টু 0। সো এখানে তুমি কি করতে পারো? মিডল টার্ম করে ফেলতে পারো। মিডল টার্ম আমরা জানি সবাই, যে এক্স স্কোয়ার প্লাস 8 নং 72 মানে 9x মাইনাস 8x মাইনাস 72 ইজ ইকুয়াল টু 0। সো মিডল টার্ম করলে আমরা সবাই মিডল টার্ম করতে পারি আশা করি। x প্লাস 9 মাইনাস 8 x প্লাস 9। সো এখান থেকে কি আসতেছে? x প্লাস 9 আর x মাইনাস 8 ইজ ইকুয়াল টু 0। হয় অথবা দিয়ে যদি আমরা করি x প্লাস 9 ইজ ইকুয়াল টু 0, তাহলে x এর মান আসতেছে মাইনাস 9। আর অথবা দিয়ে যদি করি x মাইনাস 8 ইজ ইকুয়াল টু 0, তাহলে x এর মান আসতেছে 8। এবার তুমি খেয়াল করো, x এর মান একটা পাইতেছি -9, x এর মান একটা পাইতেছি +8। তাহলে এইখানে আমাদের অ্যানসার কোনটা নিব? 8 নিব নাকি -9 নিব, নাকি দুইটাই নিব? একটু কাইন্ডলি জানাও তো, যে x এর মান কি আমি -9 নিব নাকি +8 নিব, নাকি দুইটাই নিব? একটু কষ্ট করে জানায় দাও, দেখি তোমাদের ক্লিয়ার হয়েছে কিনা। এটা যদি অ্যানসার দিতে পারো তাহলে আমি বুঝতে পারবো যে না, তোমরা দুইটাই বুঝতে পারছো যে আসলে কি বোঝাচ্ছে। এখানে কিন্তু বলে দিছে n, x এর মানগুলো কিসের অন্তর্ভুক্ত হবে? n এর অন্তর্ভুক্ত হবে। সো এটা থেকে বলো তো যে অ্যানসার কি আমি 8 নিব নাকি 9 নিব, নাকি দুইটাই নিব? একটু বলো, দ্রুত কমেন্ট করে জানাও, দ্রুত। ওকে, ওয়ালিদ অ্যান্সার করছো 8। বাকিদের কি অবস্থা বলেন? সবাই অ্যান্সার করেন, তারপর আমি অ্যান্সারটা বলে দিব যে আসলে কি হবে অ্যান্সারটা। একজন অ্যান্সার করে ফেলছো, ইয়াসির আরাফাত রাহমিম অ্যান্সার করে দিছো 8 নিব। আচ্ছা, বুখারি গিফারি অ্যান্সার করছো 8। ওকে, সবাই অ্যান্সার করতেছো 8। আসলেই আমাদের অ্যান্সারটা কি হবে? 8 হবে, কারণ -9 কিন্তু তোমার এই n এর অন্তর্ভুক্ত না।
কারণ আমাকে কিন্তু কোশ্চেনে বলে দিচ্ছে যে x বিলংস টু n, x বিলংস টু n বলতে কি x এর মানগুলো n এর অন্তর্ভুক্ত। এখন n যেগুলা এগুলোর মধ্যে কিন্তু সকল পজিটিভ মান, তাহলে নেগেটিভ মানটা কি হবে না, গ্রহণযোগ্য হবে না। কারণ কি, নট বিলংস টু n মানে -9, নট বিলংস টু n মানে -9 কি n এর অন্তর্ভুক্ত নয়। ওকে, তাহলে এখানে কিন্তু আমি লিখে দিতে পারি যে ভাইয়া নট বিলংস টু n, নট বিলংস টু n। সো এখানে আমাদের অ্যান্সারটা কিভাবে আসবে, তুমি কিন্তু লিখতে হবে এভাবে যে পি, পি হলো এই যে এই সেটটার নাম ছিল পি, পি দিলাম, এরপরে দুইটা সেকেন্ড ব্র্যাকেট দিবা, দিয়ে এই যে 8টাকে লিখে দিবা। সো এটা আমাদের মূলত কি অ্যান্সার হয়ে গেল। বুঝতে পারছি আশা করি কোশ্চেনটা। ওকে ওকে, সবার ক্লিয়ার কিনা এই কোশ্চেনটা, কি সবাই ক্লিয়ার? যদি লেখা না হয়ে থাকে তাহলে অবশ্যই একটা স্ক্রিনশট নিয়ে ফেলো, তাহলে তোমার পরবর্তীতে লিখে নিতে পারবা। ওকে ওকে, বুঝতে পারলে ডান লেখো, দ্রুত 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 করতে হবে, এইসব কাজ দ্রুত করতে হবে, তাহলে অনেক কিছু দেখতে পারবা অল্প সময়ে। ওকে, লেখা হইলে ডান। ওকে, স্ক্রিনশট নিতে পারো, আপাতত স্ক্রিনশট নিয়ে ফেলো, পরবর্তীতে লিখে নিবা। আচ্ছা, চলো আমরা পরবর্তী দেখি কি আছে আমাদের পরবর্তীতে। টাইপ টুতে আমরা কি দেখবো, 99% কোশ্চেন এইখান থেকে আসে। তাহলে বুঝতেই পারতেছো 99% কোশ্চেন যেখান থেকে আসে ওটা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস। তাহলে দেখো 99% কিন্তু 99% কোশ্চেন এখান থেকে আসে। এমনকি একটা সুখবর হলো এইখানে যে কোশ্চেনগুলো আছে এই টাইপের কোশ্চেনগুলো প্রায় 4 নাম্বারের জন্য আসে, 4 নাম্বারের জন্য এই কোশ্চেনগুলো আসে। তাহলে বুঝতেই পারতেছো যে এই টাইপের কোশ্চেনগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এবার আসো এই টাইপের কোশ্চেনগুলো তুমি কিভাবে অ্যান্সার করবা, সেটাই হলো আমাদের মূলত কাজ। এখানে দেখো দুই টাইপের কোশ্চেন আমি দেখতে পারতেছি। দুই টাইপের মধ্যে প্রথম টাইপটা হলো যে এফ এর একটা ফাংশন, মানে সবগুলাতে কিন্তু একটা করে ফাংশন দেওয়া, সবগুলাতে একটা করে ফাংশন দেওয়া। এই ফাংশনগুলা থেকে প্রথমত আমাদের একটা টাইপের কোশ্চেন হলো আরেকটা ফাংশনের মান বের করতে বলছে, আর আরেকটা হলো প্রমাণ করতে বলছে, প্রমাণের অঙ্ক। সো বুঝতেই পারতেছো এখানে দুইটা টাইপের ম্যাথ আছে। সো এই দুইটা টাইপ থেকে আমরা দুইটা ম্যাথ করার চেষ্টা করব। সো কিভাবে করবা সেটাই হলো আমি দেখানোর চেষ্টা করব। তাহলে চলো আমরা প্রথম দেখি ম্যাথ করি। সো এটা একটা স্ক্রিনশট নিতে পারো, এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখানে তুমি কি করতে পারো, 2.1 এই অঙ্কগুলোও ভালো করে ফেলতে পারো। এই অঙ্কগুলো করলেও তোমার কি হবে, যেটা আমরা মূলত প্রথমে সাজেশন আকারে দিয়ে দিছি, সাজেশনটা তোমরা স্ক্রিনশট নিছো, তাহলে এগুলো তোমরা যদি এগুলো প্র্যাকটিস করো আর ওই সাজেশনের অঙ্কগুলো বাসায় করবা আগে, করার পরে এই টাইপের অঙ্কগুলো সলভ করবা, তাহলে এই চ্যাপ্টার থেকে আর কোনো কিছু বাকি থাকলো না। তো তুমি পরীক্ষা হলে যে কোনো কোশ্চেন আসলে তুমি অ্যান্সার করে ফেলতে পারবা খুব সহজেই। ওকে, তাহলে এই হলো আমাদের মূলত 99% কোশ্চেনের ডেমো। এবার আসো এই কোশ্চেনটা আমরা কিভাবে সলভ করব সেটা হলো কাজ। ওকে, তাহলে প্রথমত যে কোশ্চেনটা দেখো, এফ অফ টি একটা ফাংশন দেওয়া আছে, আমাকে বলছে এফ অফ -1/3 এর মান কত। তাহলে প্রথমত আমি লিখবো কিভাবে, সো কোশ্চেন 2 এর অ্যান্সার হলো দেওয়া আছে যে এফ অফ টি সমান সমান x⁴ প্লাস x² প্লাস 1 ডিভাইড বাই x²। ওকে, সো একটা ফাংশন আমাকে দিয়ে দিছে। এবার আমাকে ফাংশনটার কি বের করতে বলছে, এফ অফ -3 এর মান কত, -1/3 এর মান কত। তাহলে আমরা জানি, ওকে স্যার পিডিএফ কি এগুলা থাকবে? পিডিএফ বলতে কি, পিডিএফ তুমি এই যে ক্লাসে যে ডেমোটা দেখতেছো এটাই তুমি সম্পূর্ণ পিডিএফ আকারে পেয়ে যাবা। সো দেখা যাচ্ছে কি তুমি স্ক্রিনশট দিলেও থাকতেছে, আবার পিডিএফটাতে তোমার খুব সহজ, কিন্তু পিডিএফটাতে দেখা যায় যে আমি বাইরে যে লিখতেছি দাগাইতেছি এই জিনিসটাও কিন্তু তোমার পিডিএফ এ থাইকা যাবে। সো বুঝতেই পারতেছো। ওকে, সো এবার আসো এফ অফ -1/3 আসলে কি বোঝাচ্ছে ভাইয়া, যদি ফাংশন এফ অফ টি ছিল, এখন টি এর পরিবর্তে কিন্তু আমি -1/3 বসাইছি, তাহলে সকল টি এর জায়গায় কি বসাই দিবা, টি এর জায়গায়, আহা একটু মিস্টেক হয়েছে, এইখানে একটা জিনিস বলে রাখি তোমাদের, এফ অফ টি না, এটা মনে হয় এক্স ছিল, এফ অফ এক্স হবে, কি হবে, এফ অফ এক্স। তাহলে তুমি চিন্তা করো কি দেওয়া ছিল, যে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু আমার দেওয়া আছে x⁴ প্লাস x² প্লাস 1 ডিভাইড বাই x²। এটা আমাদের কি একটা ফাংশন দেওয়া আছে। সো ফাংশনের অঙ্কগুলোতে দেখো -1/3 এর মান বের করতে হচ্ছে, মানে f অফ -1/3। সো এই টাইপের ম্যাথগুলো পরীক্ষা কিন্তু 2 নম্বরের জন্যই আসে, কিন্তু এই টাইপের ম্যাথগুলো অনেক সময় এমন ভাবে আসে যেগুলো অ্যান্সার করার জন্য তোমার 4 নম্বরের কোশ্চেন হয়ে যায়। সো দেখো, সো একটা ফাংশন দেওয়া থাকলে যদি আমাকে বলে যে f অফ -1/3 এটার মান আসলে কিভাবে বের করবা,
এটা আসলে তুমি খেয়াল করো, একদম সহজ ভাষায় যদি আমি বলি যে এই -1/3টা আসলে কার জায়গায় আছে, এক্স এর জায়গায় বসাইছে না। তাহলে আমার কাজ হলো এক্স এর জায়গায় যেহেতু -1/3 বের করতে বলছে, তাহলে আমি সকল এক্স এর জায়গায় কি করে দিব, -1/3 বসায় দিব। তাহলে চলো -1/3 সকল এক্স এর জায়গায় বসায় দিই। এক্স এর জায়গায় -1 এই যে -1/3 উপরে পাওয়ার 4 প্লাস আবার -1/3 উপরে পাওয়ার স্কোয়ার প্লাস 1, নিচেও -1/3 উপরে পাওয়ার স্কোয়ার। সো এই লাইনটা আশা করি সবার ক্লিয়ার হয়ে গেছে। কি করছি আমরা, এক্স এর সকল জায়গায় -1/3 বসায় দিছি। এবার আসো, এবার জাস্ট ক্যালকুলেশন। তুমি জানো যে পাওয়ার পাওয়ার কি হয় ভাইয়া, গুণ হয়। তাহলে এইখানে কিন্তু -1 এর উপরে অবশ্যই পাওয়ার 4 করলে 1ই চলে আসবে। 3 এর উপর পাওয়ার 4 করলে কত আসবে, 3 এর উপর পাওয়ার 4 করলে 81 আসে। 81 চেক করে নেবা সবাই ক্যালকুলেটর দিয়ে। প্লাস 1/9 প্লাস 1/9। যারা যারা পারো তারা অবশ্যই অ্যান্সারটা জানাই দিবা, তারা দ্রুত অ্যান্সারটা জানাই দাও নিজেরা নিজেরা করে। এরপরে আসো, আমি যদি ক্যালকুলেশন করে দিই 81 চলে আসবে। 1 প্লাস 9 9 81 প্লাস 81 ইন্টু উল্টায় যাবে 9/1। ওকে, সো এখানে ক্যালকুলেশন করলে কত আসতেছে, 90 90 91 ডিভাইডেড বাই 81 ইন্টু 9/1 কাটাকাটি করে দিলে 91/9। এটাই মূলত তোমাদের কি অ্যান্সার। ওকে, এটাই অ্যান্সার। সো সবার কি অ্যান্সারটা মিলছে কিনা বলো, সবার অ্যান্সারটা জানতে চাই। সবাই দ্রুত অ্যান্সারটা জানায় দাও যে আমাদের একটা ফাংশন দেওয়া থাকলে আমরা তাহলে তা কিভাবে অ্যান্সার করবা। প্রথমত যেই ফাংশনটা দেওয়া ছিল সেটা হলো f of x এর একটা ফাংশন দেওয়া ছিল। সো আমাদের বের করতে বলছে কি, ফাংশন অফ -1/3। সো x এর জায়গায় যেহেতু -1/3 ছিল, তাহলে আমরা সকল x এর জায়গায় -1/3 বসায় ক্যালকুলেশন করে দিব। এরপরে যদি আমাদের এখন x এর জায়গায় মনে করো 2 থাকলো, তাহলে এখানে কি করব, সকল x এর জায়গায় 2 বসায় তারপরে ক্যালকুলেশন করে দিব। সো আশা করি ক্লিয়ার হয়ে গেছে সবার। ওকে, সো এই টাইপের ম্যাথগুলো আসলে আশা করি তোমরা অ্যান্সার করতে পারবা। ওকে, সবাই কি এটা ক্লিয়ার হয়েছে কিনা বা বুঝতে পারছি কিনা? ওকে, তাহলে চলো আমরা পরবর্তীতে আরেকটা ম্যাথ দেখি। ওকে, আচ্ছা দেখো এই কোশ্চেনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। এই কোশ্চেনটা তুমি কিভাবে অ্যান্সার করবা সেটা আমরা এখন দেখে নিব। তো দেখো ফাংশনের এই টাইপের কোশ্চেনগুলো আসে পরীক্ষায় 4 নম্বরের জন্য। সো বুঝতেই পারতেছো এই টাইপের কোশ্চেন কিন্তু পরীক্ষায় আসার চান্স সবচাইতে বেশি। তাহলে এই টাইপের কোশ্চেনগুলো আমরা কিভাবে অ্যান্সার করব সেটা হলো মূলত কাজ। সো দেখো প্রথমত আমাদের এটা সাজায় কিভাবে লিখবা আমরা সেটাও দেখায় দিব। সো প্রথমত তুমি লেখো দেওয়া আছে যে f of m একটা ফাংশন সমান সমান 1 প্লাস m কিউব m টু দি পাওয়ার 6 ডিভাইডেড বাই m এর উপর পাওয়ার কিউব। ওকে, এটা হলো আমাদের একটা ফাংশন দেওয়া ছিল। সো আমাদের দেখাইতে বলছে যে f of t স্কয়ার আর f of t ইনভার্স 2, মানে দুইটা প্রমাণ করতে বলছে, মানে দুইটা f of t স্কয়ারের মান যা আসবে f of t ইনভার্স 2 এর মান ঠিক তাই আসবে। এটা অনেকটা তোমাদের বইয়ের 16 নম্বর অঙ্কের মতো, 2.2 এর 16 নম্বর অঙ্কের মতোই কিন্তু এই অঙ্কটা। সো কিভাবে তুমি অ্যানসার করবে, দেখো f of t স্কয়ার মানে আমাদের বাম পক্ষ কি দেওয়া আছে, আমাদের বাম পক্ষে দেওয়া ছিল যে f of t স্কয়ার। সো টি স্কয়ার আসলে কি বোঝাচ্ছে দেখো তো, m এর জায়গায় কিন্তু t দেওয়া, m এর জায়গায় কিন্তু t স্কয়ার দেওয়া, m এর জায়গায় কিন্তু t স্কয়ার দেওয়া। তাহলে আমরা কি করব, সকল m এর জায়গায় কি করে দিব, t স্কয়ার বসায় দিব। তাহলে একদম সহজ কাজ, তুমি চিন্তা করো m এর জায়গায় যেহেতু t স্কয়ার, তাহলে m এর সকল জায়গায় আমরা কি বসাই দিব, t স্কয়ার বসাই দিলে 1 এর জায়গায় 1, m এর জায়গায় যেহেতু কি বসাইতে হবে, t স্কয়ার বসাইতে হবে, উপরে পাওয়ার কত বসবে, কিউব বসবে। আবার m এর জায়গায় t স্কয়ার বসবে, উপরে পাওয়ার কত বসবে, 6 বসবে। আবার m এর জায়গায় t স্কয়ার বসবে, উপরে পাওয়ার কত ছিল, কিউব বসবে। ওকে, তো আমরা কি করছি, m এর সকল জায়গায় t স্কয়ার বসাই দিছি, কারণ কি যে এখানে m এর জায়গায় t স্কয়ার ছিল, এইজন্য আমরা সকল m এর জায়গায় t স্কয়ার বসাই দিছি। এবার আসো এই টাইপের কোশ্চেনগুলো করার ক্ষেত্রে তোমার দুইটা বেসিকের প্রয়োজন হবে। সেটার প্রথমটা হলো, আমি সাইডে লিখে দিচ্ছি দেখো। প্রথমটা হলো যদি তোমার দুইটা সেম চলক থাকে, দুইটা সেম চলক গুণ আকারে থাকে, তখন আমরা পাওয়ার গুলা করব যোগ।
যদি সেম চলক গুণাকারে থাকে পাওয়ারগুলো যোগ করবো, যেটা আমরা লগারিদম চ্যাপ্টারে খুব ভালো করে শিখবো। আপাতত জাস্ট জানার জন্য বলে দিচ্ছি, যদি দুইটা সেম চলক একই রকম থাকে গুণ আকারে থাকে তখন পাওয়ারগুলো যোগ করে দিব। আর যদি দুইটা সেম চলক ভাগ আকারে থাকে তখন পাওয়ারগুলো আমরা বিয়োগ করে দিব। মানে গুণ আকারে থাকলে যোগ, ভাগ আকারে থাকলে বিয়োগ। এরপরে আসো আরেকটা জিনিস, যদি তোমার এক্স এর উপরে বা কোনো কিছুর উপর যদি পাওয়ারটা মাইনাসে থাকে ওইটা আসলে লিখি আমরা 1/x টু দি পাওয়ার ওই পাওয়ারটা। ওকে, সো এই তিনটা জিনিস তোমাদের জানা থাকলে আশা করি ক্লিয়ার। ওকে, সো এবার আসো আরেকটা জিনিস তুমি যদি জাস্ট মাথায় রাখবা যে ভাই পাওয়ার পাওয়ার আসলে কি হয়। পাওয়ার পাওয়ার কিন্তু গুণ হয়। আমরা কিন্তু ম্যাক্সিমাম সময় এই জিনিসটা ভুল করে ফেলি, পাওয়ার পাওয়ার যোগ করে ফেলি। সো যোগ করা যাবে না, পাওয়ার পাওয়ার কি হবে, গুণ হবে। পাওয়ার পাওয়ার গুণ, পাওয়ার পাওয়ার গুণ। ওকে, আচ্ছা এবার আসো তাহলে এই ম্যাথটা কিভাবে করবা। এই যে 1 ছিল 1 লিখে দিলাম, প্লাস টি স্কোয়ার আবার উপরে পাওয়ার 3, তাহলে 3 আর 2 কি যোগ করে 5 বসাবো, নাকি 3 আর 2 যোগ করে 5 বসাবো, নাকি গুণ করে 6 বসাবো। তাহলে অবশ্যই আমরা জানি পাওয়ার পাওয়ার গুণ হবে, তাহলে টি এর উপর পাওয়ার 6। সেম ভাবে টি এর উপরে 6 দুগুণে 12, টি এর উপর পাওয়ার 6। সো এই জিনিসটা আশা করি তোমরা ক্লিয়ার হয়ে গেছে। সো এটা আমাদের কি ছিল, বাম পক্ষ ছিল। এটা কি ছিল, বাম পক্ষ ছিল। এবার আসো ডান পক্ষে কাজ করি। ডান পক্ষে কি বলছে, ডান পক্ষ, ডান পক্ষ, ডান পক্ষে কি বলছে, f of t ইনভার্স 2। এবার খেয়াল করো ভাই t ইনভার্স 2 আসলে কোনটা থেকে, ওই যে x এর উপর মাইনাস m, এটার মতো হয়ে গেল না। তাহলে এটা কি লিখবো, 1/t স্কয়ার লিখবো। সো এটা আমি লিখতে পারি যে f of 1/t স্কয়ার। তাহলে এটা সহজেই বলা যায় যে ভাইয়া যেহেতু m এর জায়গায় এবার 1/t স্কয়ার আছে, তাহলে আমি সকল m এর জায়গায় কি বসাই দিব, 1/t স্কয়ার বসাই দিব। তাহলে এবার কাজটা শুরু করি আমরা, 1/t স্কয়ার বসাই দিব। সো এখানে কি ছিল, 1 ছিল, 1 লিখলাম, m এর জায়গায় 1/t স্কয়ার, উপরে পাওয়ার কি ছিল, কিউব ছিল, যে কিউব, প্লাস আবার 1/t স্কয়ার, উপরে পাওয়ার 6 ছিল, এই যে 6, আবার 1/t স্কয়ার, উপরে পাওয়ার কিউব ছিল, এই যে কিউব। ক্লিয়ার? আচ্ছা সেম ভাবে তুমি চিন্তা করো, এবার কিন্তু তুমি জানো পাওয়ার পাওয়ার কি হয়, গুণ হয়। তাহলে 1/t এর উপরে 3 দুগুণে 6, প্লাস 1/3 6 চৌগুণে 12, 1/t এর উপরে 6। ওকে, খুব সহজ কাজ। এবার আসো এখান থেকে আমরা কিন্তু উপরে কি করে দিতে পারি, লসাগু করে দিতে হবে। এবার কি করতে পারবো, লসাগু করে দিতে হবে। লসাগু করলে দেখো তো নিচে উপরে কি আসবে, t এর উপর 12 চলে আসবে। t এর উপর 12 চলে আসলে আমি কিন্তু খুব সহজেই লসাগু করতে পারি, যে t12 প্লাস, এবার তুমি চিন্তা করো t টু দি পাওয়ার 6 দ্বারা t12 কে কি করবা, ভাগ করবা। আমরা জানি লসাগুর ক্ষেত্রে নিচের সংখ্যা দ্বারা ভাগ করি, যেই মান আসে ওই মানটা দ্বারা কিন্তু উপরটাকে গুণ করি। তাহলে এখানে আমার কি করতে হবে, t টু দি পাওয়ার 6, মানে এইখানে কি আছে দেখো তো, এখানে কিন্তু t টু দি পাওয়ার 6 আছে। এই t টু দি পাওয়ার 6 দ্বারা t টু দি পাওয়ার 12 কে কি করব, ভাগ করব। সো ভাগ করলে এখানে কিন্তু আমাদের কি চলে আসবে, t টু দি পাওয়ার 12 কে তুমি t টু দি পাওয়ার 6 দ্বারা ভাগ করতেছো। দেখো তো দুইটা সেম চলক না, দুইটা সেম চলক ভাগ আকারে থাকলে পাওয়ারগুলো কি হয়, একটু আগে জেনে আসছি, পাওয়ারগুলো কি হবে, বিয়োগ হয়। তাহলে এইখানে কিন্তু তুমি জানো যে পাওয়ারগুলো বিয়োগ হবে, মানে 12 - 6, তাহলে কি পাইতেছো তুমি, t এর উপর পাওয়ার 6 পাইতেছো। তাহলে এই যে t এর উপরে পাওয়ার, t এর উপর পাওয়ার 6 প্লাস 1, আশা করি ক্লিয়ার। এরপরে দেখো এটা উল্টায় যাবে, তাহলে t এর উপর পাওয়ার 6, নিচে হবে 1। এইটা দেখো t টু দি পাওয়ার 6 দ্বারা t টু দি পাওয়ার 12 কে ভাগ করবা, তখন এটা কিন্তু উল্টায় থাকলো। উল্টায় থাকা মানে কি, নিচে t টু দি পাওয়ার -6 বের হচ্ছে, আর -6 মানে কি, ওইটাকে তখন তুমি এইভাবে লিখতে পারবা। সো এইখান থেকে আমি খুব সহজেই কিন্তু আমি বলে ফেলতে পারি যে আমাদের অ্যানসারটা আসলে কি আসতেছে। আমি যদি একটু ছোট করি এটা, ওকে, কোনো কিছু নষ্ট হয়েছে না, হয় নাই। ওকে গুড। তাহলে এবার আসো আমি অ্যান্সারটা কিন্তু লিখে দিতে পারি যে উপরে থাকবে তোমার t12, আমি যদি একটু সাজাই লিখি এটার সাথে, যে 1 প্লাস t6 প্লাস t12, আর এটা কাটাকাটি করে দিলে নিচে থাকে t টু দি পাওয়ার 6। ওকে, খুবই গুরুত্বপূর্ণ কাজ করে ফেলছি আমরা অলরেডি। এবার আসো এইখানে দেখো রাইট হ্যান্ড সাইড যেটা বের হয়েছে, এখানেও কিন্তু আমাদের লেফট হ্যান্ড সাইড বা রাইট হ্যান্ড সাইড একই ছিল, দুইটা সেম হয়ে গেল। তাহলে কিন্তু এবার আমরা বলতে পারি লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে অতএব লেফট হ্যান্ড সাইড সমান সমান
রাইট হ্যান্ড সাইড। আর এটা আমাদের কি করতে বলছে, দেখাইতে বলছে, তাহলে দেখানো হলো মানে কি শুড। বা তুমি যদি এখানে ডান পক্ষ লেখো বা বাম পক্ষ লেখো তাহলে এটা লেফট হ্যান্ড সাইড লিখলে, বাংলা ইংলিশ আমরা মিক্স করে দিও না, বাংলায় লিখলে বাংলায়, ইংলিশে লিখলে ইংলিশে, বলে থাকি জানো। এখানে বাম পক্ষ ডান পক্ষ লিখছো, এখানে এসে আবার লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড লিখলে কিন্তু কাইটা দিবে। সো কি করতে হবে, এখানে বাংলায় লিখলে এখানেও এসে কি করবা, বাংলাই লিখবা। ক্লিয়ার? ডান পক্ষে 4 নাম্বার লাইন বুঝি নাই, ডান পক্ষে 1 2 3 4, এই যে 4 নাম্বার লাইন। 4 নাম্বার লাইন আমরা প্রথমত কি করছি, এই যে উপরের এটা থেকে T12 লসাগু করছি। লসাগু করার পরে আমরা জানি লসাগুর ক্ষেত্রে ভগ্নাংশের নিচের যে মানটা থাকে মানে হরের যে মানটা থাকে, এই হর দ্বারা কি করি, লসাগুটাকে ভাগ করি। আর যে মান আসবে ওই মানটা দ্বারা লসাগুর ওই হরকে লবকে গুণ করি। তাহলে এক কথায় সহজভাবে চিন্তা করো, নিচে যেই মান থাকবে ওইটাকে লসাগু দ্বারা গুণ ভাগ করব, ভাগ করার পরে যেই মান আসবে ওইটাকে উপরটার সাথে গুণ করে দিব। আশা করি ক্লিয়ার বেয়া। তো সানিম ক্লিয়ার কিনা? তো দেখো এখানে 1 এর সাথে T12 যদি আমরা গুণ করে দিই, যে T12 বসবে, C⁻6 দ্বারা T12 কে যদি আমি ভাগ করি, যেহেতু নিচেটা দ্বারা ভাগ করতে হবে, ভাগ করলে আমরা T⁻6 পাইতেছি, ওইটা দ্বারা উপরের 1 কে গুণ করলে T⁻6 পাচ্ছি। সেম ভাবে T12 দ্বারা যদি T12 কে ভাগ করি, মানে নিচেরটা দ্বারা ভাগ করলে 1 আসবে, আর 1 দ্বারা উপরের 1 কে গুণ করলে 1ই থাকবে। এরপরে এটা ভাগ ছিল, আমি কিন্তু করে দিছি, গুণ করে দিছি, গুণ করলে কিন্তু এটা উল্টায় যাবে, যে উল্টায় গেছে। ওকে ভাইয়া? ওকে সানিম ক্লিয়ার কিনা বলেন দ্রুত। এই ম্যাথটা আশা করি সবার ইম্পর্টেন্ট একটা ম্যাথ, এই পরীক্ষায় কিন্তু আসার চান্স সবচেয়ে বেশি। এই টাইপের ম্যাথগুলো কিন্তু পরীক্ষা 4 নম্বরের জন্য আসে। সো বুঝতেই পারতেছো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ। ওকে আশা করি ক্লিয়ার সবার। আচ্ছা তারপর টপিকস দেখি আমরা। এরপরে দেখো টাইপ 3। টাইপ 3 কি বলছে ভাইয়া, 99%, মানে এখান থেকেও কোশ্চেন সবচেয়ে বেশি আসে। সো 99% কোশ্চেন এখান থেকে আসার চান্স হলে, তাহলে দেখো তো এখানে কিন্তু অনেক সহজ সহজ জিনিস দেওয়া। সো এই টাইপের ম্যাথগুলো করার পূর্বে তুমি যদি বইয়ের এই ম্যাথগুলো করে ফেলো, তাহলে কিন্তু তোমার জন্য আরো একটু ইজি হয়ে গেল, প্রিপারেশনটা একটু জটিল থেকে আমাদের আরো ভালো প্রিপারেশন হয়ে গেল। সো দেখো এইখানে যে ম্যাথগুলো দেওয়া আছে এগুলো তোমাদের বইয়ের ম্যাথ। সো এই বইয়ের ম্যাথগুলো আমরা কি করে ফেলবো, প্রথমে করে ফেলবো, করার পরবর্তীতে আমরা এই ম্যাথগুলো যদি একটু করে যাই তাহলে আমাদের প্র্যাকটিসও হয়ে গেল, বইয়ের ম্যাথগুলো করা হয়ে গেল, আমাদের বোর্ড কোশ্চেন সলভিং এর একটা আইডিয়া আরো ভালো হলো। সো এবার আসো এইখান থেকে আমাদের কোশ্চেন কি কি করতে পারে। সো এখানে আমরা দুইটা জিনিস সম্পর্কে বেসিক জানবো, একটা হলো মৌলিক সংখ্যা, যেটা আমি অলরেডি তোমাদের বলে ফেলছি। মৌলিক সংখ্যা কোনগুলা? মৌলিক সংখ্যা হলো ওই সকল সংখ্যাগুলা যে সকল সংখ্যাগুলো 2 থেকে বড় হবে। প্রথম শর্ত কি, 2 থেকে বড় হবে অথবা 2 এর সমান হবে। প্রথম শর্ত কি, 2 থেকে বড় হবে অথবা 2 এর সমান হবে। এবং দ্বিতীয় শর্ত হলো ওই সংখ্যাগুলোকে 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না। সো এখানে দেখো মৌলিক সংখ্যা তাহলে আমি কি কি বলতে পারি, যেমন 2 বলতে পারি। 2 কিন্তু 2 এবং 1 এই দুইটা সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না, যায় না। তারপরে কি 3 5 7 11 13 19 17 এগুলা কিন্তু আমাদের মৌলিক সংখ্যা। সো আশা করি মৌলিক সংখ্যার ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে। ওকে তারপরে দেখো এখানে আমাদের আরো দুইটা জিনিস দেখবো আমরা। দুইটা জিনিস কি, গ্রেটার দেন লেস দেন, গ্রেটার দেন লেস দেন, তারপরে কি অন্যয়, তালিকা পদ্ধতিতে প্রকাশ করা। দেখো এখানে কিন্তু এই দুইটা টাইপ খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ, খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। ডোমেন রেঞ্জ বের করার যে ম্যাথগুলা, ডোমেন রেঞ্জ বের করার যে ম্যাথগুলা, এগুলা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ। ঠিক আছে, পরীক্ষা 4 নম্বরের জন্য চলে আসে। সো চলো এখান থেকে আমরা একটা ম্যাথ করার চেষ্টা করি। ওকে দেখো কোশ্চেন 4, এইখানে আসলে কি বলছে, এই একটা কোশ্চেন তুমি ভালো করে দেখবা, এই একটা কোশ্চেন তুমি সলভ করার মাধ্যমে এই টাইপের যত ম্যাথ আছে তোমার বইয়ে, তোমার গাইডে, তোমার বোর্ড কোশ্চেনে, তোমার টেস্ট পেপারে, তোমার গাইড যত বোর্ড কোশ্চেন আছে, যত সাজেশন আছে তোমার কাছে, সবগুলোর যত ধরনের ম্যাথ আছে এই টাইপের সবগুলো তুমি করে ফেলতে পারবা ইনশাআল্লাহ। সো অবশ্যই কি করবা, এই ম্যাথটা তুমি আজকে খুব ভালো করে শিখে নাও। তাহলে দেখো আগে আমরা কোশ্চেনটা পড়ি। কোশ্চেন কি বলছে, যে f সমান সমান একটা ফাংশন দিছে, f সমান সমান একটা সেট দিছে। এবার আসো এখানে সেটের মধ্যে বলে দিছে প্রথমটা x এর মান, পরেরটা y এর মান। এবং এখানে আরেকটা কথা বলছে যে x এর মানটা x বিলংস টু c, মানে x এর মানটা কোথায় থাকবে, c এর মধ্যে থাকবে। x এর মানগুলা কার অন্তর্ভুক্ত, c এর অন্তর্ভুক্ত। এবং y বিলংস টু c, মানে y এর মানগুলা কোথায় থাকবে, y এর মানগুলাও c এর অন্তর্ভুক্ত, মানে x এর মানগুলাও c এর মধ্যে থাকবে, y এর মানগুলাও c এর মধ্যে থাকবে। এটা আমাদের বলে দিছিল। এরপর আমার একটা শর্ত দিচ্ছে যে x এবং y এই দুটো যদি আমি বিয়োগ করি তাহলে বিয়োগফলের মান কত পাবা, 2 পাবা।
বিয়োগফলের মান 2। এরপর সি এর মান বলে দিছে, এরপর আমাকে বলছে এফ অন্যকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। চিন্তা করো তো ভাইয়া, এফটা যে একটা সেট, এই সেটটা কি তালিকা পদ্ধতিতে আছে নাকি সেট গঠন পদ্ধতিতে আছে? অবশ্যই সেট গঠন পদ্ধতিতে আছে, কারণ তুমি জানো সেট কিন্তু দুই প্রকার, তালিকা পদ্ধতি, সেট গঠন পদ্ধতি। তালিকা পদ্ধতিতে কিন্তু তোমার শর্ত থাকবে না, আর সেট গঠন পদ্ধতিতে কিন্তু তোমার শর্ত থাকবে। এখানে কিন্তু শর্ত নিয়ে কাজ করছে, তাহলে এটা কি সেট গঠন পদ্ধতি। এই জন্য এটাকে বলছে কি তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলছে। এবং কি কি বের করতে বলছে? ডোমেন এবং রেঞ্জ বের করতে বলছে। সো আমরা প্রথমে কি করব? তালিকা পদ্ধতিতে প্রকাশ করব, তারপর এখান থেকে ডোমেন এবং রেঞ্জ কিভাবে বের করে সেটাও দেখাই দিব। সো চলো, ওকে। সো প্রথমত এই কোশ্চেনটা অনেক বড় টরো হয়, সো অনেকে গুছায় লিখতে পারি না, সো আমরা চেষ্টা করব গুছায় কিভাবে লিখতে পারবা সেটা দেখায় দেওয়ার। সো প্রথমত তুমি লিখবা দেওয়া আছে ওই ফাংশনটা লিখি যে এফ একটা সেট এক্স কমা ওয়াই, যেন এক্স বিলংস টু সি আবার ওয়াই বিলংস টু সি, এবং একটা শর্ত যে দুইটার বিয়োগফল কত হবে? 2 হবে। ওকে, সো এটা আমাদের প্রথমত দেওয়া আছে। এরপরে কি দেওয়া আছে? সি ইজ ইকুয়াল টু একটা সেট দেওয়া আছে, আরেকটা মানগুলো কি -2 0 2 4 6। সো এটা আমাদের কি সেটার একটা সি, যেটার মধ্যে অন্তর্ভুক্ত বলছে, মানে এই মানগুলোর মধ্যেই কার মান আছে? এক্স এর মানও আছে, ওয়াই এর মানও আছে, মানে এই মানগুলোর মধ্যেই তোমার কি আছে? এক্স এবং ওয়াই এর মান দুইটাই অবস্থিত, যেটা আমাদের অবশ্যই কোশ্চেনে বলে দিছে। এবার আসো এখানে, তারপর তুমি কাজ করবা শর্ত মতে বা প্রশ্ন মতে। শর্ত কি দিছে আমাদের? শর্তটা দিছিল যে এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 2। এটা আমাদের মূলত কি দিছে? শর্তটা দিছে। এই শর্ত থেকে আমরা কি করব? ওয়াই সমান সমান একটা সমীকরণ বের করব। ওয়াই সমান সমান একটা সমীকরণ বের করলে এখান থেকে আমরা যদি সমীকরণ বের করি যে মাইনাস ওয়াই রাখলাম, তাহলে 2 মাইনাস এক্স। সো এখান থেকে আমরা যদি আর গুণ করি, -1 দ্বারা গুণ করে দেই, তাহলে এক্স মাইনাস 2। এটা আমাদের কি সমীকরণটা বের হয়ে গেল। সো আশা করি এই সমীকরণটা বের করা পর্যন্ত তোমাদের ক্লিয়ার হয়ে গেছে সবার। ওকে, এরপরে আসো, যেহেতু আমরা সমীকরণ বের করে ফেলছি, এরপরে তোমাদের একটা কাজ করতে হবে। কাজটা হলো ওকে, আচ্ছা, এরপরে তোমাদের কাজটা কি? যে তোমার লিখতে হবে একটা লাইন। কি লিখবা? যে এক্স বিলংস টু সি এর জন্য, y is equal to কত ছিল সমীকরণটা? x minus 2 এ মান বসিয়ে তালিকা তৈরি করি। ওকে, সো এইখানে দেখো তালিকা তৈরি করার জন্য তোমার কি করতে হবে? একটা তালিকা তৈরি করতে হবে, মানে বক্স আগে একটা তৈরি করতে হবে। সো এখানে আমরা একটা বক্স তৈরি করি আগে। ওকে, বক্স তৈরি করার জন্য আমাদের এখানে বক্স আছে অলরেডি, এই যে বক্স তৈরি করে ফেলি। ওকে, বক্স। এবার আসো এখানে প্রথমত আমি এক্স এবং ওয়াই লিখে ফেললাম। ওকে, সো এখানে এক্স এর মানগুলো কি বসাবো? এক্স বিলংস টু সি, মানে এক্স এর মানগুলো তুমি সি এর জন্য কাজ করতেছো, সি এ কোনগুলো আছে? সি এর মানগুলো এখানে বসাই দাও, যে -2 0 2 4 6। সো এই মানগুলো আমি এবার ক্যালকুলেশন করব। সো এক্স এর মানগুলো দেখো কি বলছে? এক্স এর মানগুলো -2, তাহলে এইখানে -2 যদি বসায় দাও, তাহলে -2 মানে কি 4, মাইনাসের 4। 0 যদি বসাও তাহলে এক্স ও ওয়াই এর মানগুলো বের হচ্ছে -2। 2 যদি বসাও তাহলে 2 থেকে 2 বিয়োগ করলে মানে 0। 4 যদি বসাও তাহলে অ্যানসার 2। 6 যদি বসাও তাহলে 4। ওকে, হ্যাঁ, ওকে। সো আশা করি ওয়াই এর মানগুলো তুমি বের করে ফেলছো। এবার আসো, এই যে ওয়াই এর মানগুলো তোমার কিন্তু প্রথমে শর্ত দিছিল যে ওয়াই এর মানগুলো কোথায় থাকবে? সি এর মধ্যে থাকবে। এবার তুমি যেই ওয়াই এর মানগুলো বের করছো, এগুলা কি সবগুলাই সি এর মধ্যে আছে? দেখি তো, যে প্রথমে তো -4, দেখো ভাইয়া প্রথমেই গলত, যে -4 কিন্তু তোমার সি এর মধ্যে নাই, এবং -2 0 2 4 এগুলা কি সবগুলা সি এর মধ্যে আছে? হ্যাঁ, সবগুলা সি এর মধ্যে আছে, শুধুমাত্র -4টা আমাদের সি এর মধ্যে নাই। তাহলে -4 যেটা ছিল না সেটা আমি লিখবো -4 নট বিলংস টু কি? সি, মানে -4 সি এর অন্তর্ভুক্ত
নয়। যেহেতু -4 সি এর মধ্যে নাই, তাহলে এই শর্তটা কিন্তু আমাদের আর মিলবে না। তাহলে এইখানে যে সেটটা আছে বা যে ঘটনটা আছে সেটা কি -2, -4, এই শর্তটা নট বিলংস টু আমাদের এফ, মানে ওই এফ এর যে সেটটা ছিল ওইটার অন্তর্ভুক্ত হইতে পারবে না। ওকে, তাহলে এই লাইনটা লিখবা। তাহলে এরপরে দেখো তো তুমি এফ সমান সমান তাহলে কি লিখবা, যে অতএব এফ, এফ তাহলে মানছে কারা কারা, ওরা মিলছে বাকি সবগুলো মিলছে, তাহলে এটা লিখবা 0, -2, 2, 0, 4, 2, 6, 4, এটা আমি লিখলাম। সো এটা আমাদের কি এফ এর মান। এবার আসো এফ এর মান বের করে ফেলছি। এফ এর যে মানটা বের হয়েছে এটা কিন্তু আমাদের মূলত কিসে বের হয়েছে, তালিকা পদ্ধতিতে বের হয়েছে। কিসে বের হয়েছে, তালিকা পদ্ধতিতে বের হয়েছে। এবার আসো এই তালিকা পদ্ধতির এক্স এর মান কোনগুলা, যেটা তুমি প্রথমে বসাইছো, মানে প্রত্যেকটা ব্র্যাকেটের মধ্যে প্রথম যে মানটা সেটা হলো কার মান, এক্স এর মান। কিভাবে বুঝলাম ভাইয়া, এখানে বলে দিছে যে প্রথম মানটা কিসের মান হবে, এক্স এর মান হবে। প্রথম মানটা কিসের মান হবে, এক্স এর মান হবে। তাহলে এবার আসো প্রথম একটা সেটের মধ্যে, একটা তালিকা পদ্ধতির মধ্যে প্রথম যে এক্স এর মানগুলো আছে এই এক্স এর মানগুলোকে বলা হয় ডোমেন। এক্স এর মানগুলোর কি বলা হয়, ডোমেন। আর ওয়াই এর যে মানগুলো আছে সেগুলোরে বলা হয় কি, রেঞ্জ। তাহলে তালিকা পদ্ধতিতে এক্স এর মান যেগুলো আছে বা প্রথম উপাদান যেগুলো আছে সেগুলোর বলা হয় ডোমেন, দ্বিতীয় উপাদান যেগুলো অথবা ওয়াই এর মান যেগুলো সেগুলোরে বলা হয় কি, রেঞ্জ। কিন্তু পরীক্ষা হলে যে আমরা দেখবো কি, যে এক্স এর মানগুলো একই রকম যদি অনেকগুলা থাকে, মানে এক্স এর মান তোমার 2, 2, 3, মানে 2 আছে দুইবার, 3 আছে একবার, তাহলে 2 এবং 3 আমি কি 2 কি দুইবার লিখবো, না ভাইয়া 2 কিন্তু একবারই লিখবা। সো বুঝতে পারতেছি যদি এক্স এবং ওয়াই এর মান, এক্স এর মান যদি বেশি থাকে, এক্স এর মান যদি একই রকম থাকে বা ওয়াই এর মান যদি একই রকম থাকে, মানে একই মান যদি একাধিকবার থাকে একই রকম, তখন আমরা মান নিব কয়বার, একবার নিব। তাহলে ডোমেন কোনগুলা ভাইয়া, ডোমেন হলো প্রথম মানগুলা, ডোমেন কি প্রথম মানগুলা, আর রেঞ্জ কি দ্বিতীয় মানগুলা। সো আমাদের এখানে বের করতে বলছে ডোমেন এবং রেঞ্জ, তাহলে আমরা ডোমেন এবং রেঞ্জ বের করি। সো ডোমেন, দেখি তো আমাদের এখানে প্রথম কে মান আছে, 0 আছে, লিখে ফেলি, 2 আছে লিখলাম, 4, 6। সো এটা হলো কি আমাদের ডোমেন। রেঞ্জ কি কি হবে তাহলে, রেঞ্জ, রেঞ্জ কি দ্বিতীয় মানগুলো, দ্বিতীয় মান কে কে আছে, -2, 0, 2, 4। এই যে ডোমেন এবং রেঞ্জ কিন্তু আমাদের ক্লিয়ার হয়ে গেল, ডোমেন এবং রেঞ্জ ক্লিয়ার হয়ে গেছে। সো দেখো এই কোশ্চেনটা তুমি যদি এভাবে হুবহু লিখে দিতে পারো তাহলে কিন্তু তুমি একদমই 4-এ 4 পাবা ইনশাল্লাহ। সো বুঝতেই পারতেছো এই কোশ্চেনটা আমাদের অনেকেরই অ্যান্সার করতে সমস্যা হয়, অনেকে বুঝি না, অনেকে কিভাবে সাজায় লিখতে হবে সেটা বুঝতে পারি না। আশা করি এই ক্লাসটাতে তোমাদের এটা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেছে। ওকে, আচ্ছা এরপর আসো যাদের একটু বুঝতে সমস্যা হচ্ছে বা কোনো কিছুর মান বুঝতে সমস্যা হচ্ছে তারা অবশ্যই কি করবা, এই মানটা এই ক্লাসটা বারবার দেখার চেষ্টা করবে, তাহলে আশা করি ক্লিয়ার হয়ে যাবে। ওকে, পরবর্তীতে দেখো আমাদের টাইপ 4, টাইপ 4 এখানে 60% কোশ্চেন আছে। এখন কথা হলো ভাই 60% কোশ্চেন আসে বলে তুমি যদি এই টাইপটা মিস করে যাও তখন কিন্তু তুমি পরীক্ষা হলে খুব ভালো অ্যান্সার করতে নাও পারো, কারণ এই 60% থেকে যদি একটা কোশ্চেন চলে আসে কতে, তুমি কিন্তু 2 নাম্বার অ্যান্সার করতে পারলা না। সো কোনো কিছুতেই হেলামি করা যাবে না, আমাদের টাইপ যেহেতু আছে 60% আমরা করে ফেলি, করতে তো সমস্যা নাই, একটা অঙ্ক করতে বেশি সময় লাগে না। সো আমরা এইখান থেকে কি করবো, একটা ম্যাথ করবো এবং কি বেসিকটাও দেখে ফেলবো। এবার আসো এখানে একটা জিনিস বলে দেখি তোমাদের, ক্রোমোজোর। এখানে একটা জিনিস কি বেসিকের একটা কাজ আছে, সেটা হলো ক্রোমোজোর। আসলে এই ক্রোমোজোরটা আসলে কি বোঝায়, ক্রোমোজোর বলতে বোঝায়, মনে করো সাপোজ তোমার ক্লাসের রোল 1, রোল 1 এর নাম আমি দিলাম এ, এবং রোল 2 এর নাম আমি দিলাম বি। সেম ভাবে তোমার নিচের ক্লাসের, মনে করো নবম শ্রেণীর একটা স্টুডেন্টের ক্লাসের রোল 1 এর নাম হলো সি আর রোল 2 এর নাম হলো ডি। সো এই যে তুমি 1 এবং 2 এর একটা কি করছো, জোড়াটা আমরা কি করছি, ব্রেকেট দিয়ে আবদ্ধ করে রাখছি না, একটা জোড়া আকারে রাখছি না, এই জোড়াটাকে বলা হয় ক্রোমোজোর। এখন এই যে দুইটা ক্লাসের ক্রোমোজোর একত্রে যদি তোমার সমান সমান হয়, মানে দুইটা ক্লাসের ক্রোমোজোর মাঝখানে যদি সমান সমান থাকে, তাহলে তোমার জাস্ট বেসিকটা মাথায় রাখবা যে এই ক্রোমোজোরের প্রথম উপাদান এবং এই ক্রোমোজোরের প্রথম উপাদান, এই দুইটা উপাদান সমান, এবং সেম ভাবে এই ক্রোমোজোরের দ্বিতীয় উপাদান আর এইখানে যে দ্বিতীয় উপাদান, এই দুইটা উপাদানও কি হবে, সমান হবে। তো আশা করি ক্রোমোজোরের ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে এ সমান সমান ভাইয়া সি আর বি সমান সমান আমরা কি বলতে পারি, ডি। সো এইখানের এই ক্রোমোজোরটার
বেসিকটা তুমি যদি এতটুকুই বলতে পারো যে ভাই দুইটা ক্রমজোড় যদি থাকে তাহলে দুইটা ক্রমজোড়ের প্রথম উপাদানগুলো সমান হবে এবং দ্বিতীয় উপাদানগুলো দ্বিতীয় উপাদানের সাথে সমান হবে। সো এই এতটুকু বেসিক জানলে তুমি এই দুইটা ম্যাথ করে ফেলতে পারবা। তাহলে চলো এবার এই বেসিক কাজে লাগে আমরা কি করতে পারি, এই ম্যাথটা করতে পারি কিনা। সো চলো পরবর্তী ম্যাথটা, এই যে ম্যাথ p+2q-1, এখানে একটা ক্রমজোড় দেওয়া আছে। ওকে, এখানেও কিন্তু একটা ক্রমজোড় দেওয়া আছে। এই ক্রমজোড় থেকে আমাদের বলছে p এবং q এর মান নির্ণয় করো। তাহলে আমরা কিন্তু ক্রমজোড়ের শর্ত মতে জানি যে এইখানে যেই প্রথম ক্রমজোড়টা বা প্রথম উপাদানটা এইখানের প্রথম উপাদানের সমান হবে, সেম ভাবে এইখানে দ্বিতীয় উপাদান এইখানে দ্বিতীয় উপাদানের কি সমান হবে। তাহলে এখানে কিন্তু আমরা দুইটা শর্ত পাচ্ছি। প্রথমত আমরা পাইতেছি কি যে p+2 লিখতে পারি 2q+1, এটা একটা লিখতে পারি। আরেকটা লিখতে পারি কি q-1 সমান সমান কি লিখতে পারি p-2। সো এই দুইটা জিনিস কিন্তু আমরা পেয়ে গেলাম অলরেডি। ওকে, আমি যদি এটা কালার করে দিই, ওকে সেম ভাবে এইটাও কালার করে দিলাম। ওকে, এই দুইটা জিনিস কিন্তু আমরা বলতে পারি। ওকে, এবার আসো এখান থেকে ক্যালকুলেশন করা শুরু করবা। জাস্ট কোনো কাজ নেই, যোগ বিয়োগ ক্যালকুলেশন করা শুরু করো, অ্যান্সার পেয়ে যাবা। এখান থেকে একটা সমীকরণ বের করবো আমরা যে p, এই 2q ওই পাশে নিয়ে আসলে -2q, এখানে +1, এটা ওই পাশে গেলে -2। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে p-2q হলো -1, p-2q হলো -1। এটা হলো আমাদের প্রথম একটা শর্ত সমীকরণ পাইলাম আমরা। এটা হলো আমাদের 1 নম্বর সমীকরণ দিলাম। সেম ভাবে 2 নম্বর কাজটা থেকে যদি আমরা করি, এখান থেকে p টা এই পাশে নিয়ে আসো, p এটা ওই পাশে পাঠিয়ে দিলে -q এটা এই পাশে পাঠিয়ে দিলে কত হয়ে যাবে তাড়াতাড়ি বলেন তো। এটা p, এটা ওই পাশে পাঠাইছি, -q হয়ে গেছে। এই যে এটা যদি ওই পাশে থেকে এই পাশে পাঠাই তাহলে কত হয়ে গেল -1 + 2। -1 + 2 মানে কত, p-q 1। তাহলে এইখানে কিন্তু আমরা আরেকটা সমীকরণ পাইলাম। সো এই সমীকরণটার নাম আমি যদি 2 নম্বর সমীকরণ দেই, তাহলে এই দুইটা সমীকরণ যদি আমরা সমাধান করি, সমাধানের উপায় আমরা জানি প্রতিস্থাপন করতে পারি, অপনয়ন করতে পারি, বজ্রগুণন করতে পারি। সো যে কোনো একটা উপায়ে যদি তুমি এই দুইটা সমাধান করো তাহলে তুমি p আর q এর মান পেয়ে গেলা। আমরা এমসিকিউ শর্টকাট ক্লাসে অবশ্যই কিভাবে এই সমীকরণগুলো কিভাবে ক্যালকুলেটরের মাধ্যমে করতে পারবা সেটাও তোমাদের দেখায় দিব, চেষ্টা করব। ওকে, তাহলে চলো আমরা যদি ম্যাথটা সলভ করি। এখানে আমরা লিখতে পারি ভাইয়া 1 এবং 2 যদি আমি যোগ করে দিই, 1 এবং 2 আমি যদি বিয়োগ করি, বিয়োগ। সো এবার আসো p-2q হলো -1, এখানে হলো p+q হলো 1। বিয়োগ করলে আমরা জানি চিহ্নগুলো পরিবর্তন হয়, মানে এটা হলো মাইনাস, এটাও মাইনাস, এটাও কি মাইনাস, কারণ যেহেতু প্লাস ছিল। এবার আসো +p কি -p কাটা, এখানে দেখো তো কি থাকতেছে, এখানে কিন্তু মাইনাসের 2টা কিউ থেকে মাইনাসের 1টা কিউ মানে মাইনাসের 3টা কিউ কত থাকতেছে, -2 থাকতেছে। এখান থেকে আমি বলতে পারি যে q 2/3। বুঝতে পারছি কিনা সবাই? দেখো তো সবাই কি ক্লিয়ার হইছো যে আমরা আসলে কি বলছি এখানে, দেখো তো। ওকে, সবার আশা করি ক্লিয়ার। কিউর মান বের করছি 2/3, কিউর মান বের করছি 2/3। সবার কি বুঝতে পারছি কিনা? ওকে, এই কিউর মান তুমি যদি যে কোনো একটা সমীকরণে বসায় দাও, কিউর মান যে কোনো একটা সমীকরণে বসাও। সো কিউ এর মান আমি 2 নং-এ বসাই, 2 নং-এ বসাই। সো 2 নাম্বার আমাদের কি ছিল, p-q ছিল। তাহলে p-q এর মান কত পাইছি, 2/3 পাইছি। তাহলে 2/3 1। সো এখান থেকে আমরা বলতে পারি p 1 + 2/3। সো এখানে লসাগু করলে 3 + 2, তাহলে পাইতেছি 5/3। সো এই যে x এবং y এর মান পাইছো, p এবং q এর মান পাইছো। সো এখান থেকে কিন্তু আমি লিখতে পারি যে অতএব নির্ণয় সমাধান p + q, p, q। সো p এর মান কত, 5/3, 2/3। এটা হলো আমাদের অ্যান্সার। এটাই কি আমাদের অ্যান্সার? ওকে, কারো বুঝতে সমস্যা আছে কিনা? খুবই সহজ কাজ, খুবই সহজ কাজ,
খুবই সহজ অঙ্ক, কিন্তু কিভাবে পরীক্ষা হলে অ্যান্সার করতে হয় সেটা অনেকে আমরা ভুল করে ফেলি। সো আশা করি আজকের পরে এই টাইপের ম্যাথ যদি পরীক্ষা আসে তাহলে আমাদের ভুল হওয়ার চান্স নাই। এখানে ম্যাক্সিমাম স্টুডেন্ট একটু ভুল করে ফেলে কি, পরীক্ষা হলে যদি পি প্লাস কিউ না দিয়ে যদি তোমাকে একটু চালাকি করে কিউ প্লাস পি দিয়ে বলে যে ভাইয়া কিউ প্লাস পি এর মান বের করো, তুমি কিন্তু পরীক্ষা হলে ওই যে গাধার মতো কাজ করে আসবা। কি কাজ করে আসবা? তুমি প্রথমটা প্রথমে বসায় দিবা, দ্বিতীয়টা দ্বিতীয়তে বসায় দিবা। এই জিনিসটা কিন্তু ভুল হয়ে যাবে। সো কোশ্চেনে একটু ভালো করে মনোযোগ দিবা যে এখানে কি আমাদের ভাইয়া পি প্লাস কিউর মান বের করতে বলছে নাকি কিউ প্লাস পি এর মান বের করতে বলছে, এক্স কমা ওয়াই এর মান বের করতে বলছে নাকি ওয়াই কমা এক্স এর মান বের করতে বলছে। যেইটাই বলবে সেটা আমরা আগে বসাবো, তারপরেরটা পরে বসাবো। ওকে, আশা করি ক্লিয়ার। এই জিনিসটা কিন্তু ভুল হয়, ম্যাক্সিমাম স্টুডেন্টের এই জিনিসটা ভুল হয়। সো আজকের ক্লাসে যারা করে ফেলছো তারা কিন্তু বুঝে ফেলছো যে কোশ্চেনে কি জিনিসটা উল্টাপাল্টা থাকতে পারে। সো এই জিনিসটা আশা করি কোশ্চেনে আগে মনোযোগ দিয়ে দেখবা যে কি বলছে, তারপর অ্যান্সার করার চেষ্টা করবা। ওকে, এই টাইপের ম্যাথটা কিন্তু আশা করি ক্লিয়ার হয়ে গেছে। এরপরে আসো আমাদের লাস্ট টাইপ, টাইপ 5 90% কোশ্চেন এই টাইপ থেকে আসে। টাইপ 5 90% কোশ্চেন এই টাইপ থেকে আসে। সো এই টাইপের কোশ্চেনগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সো এই টাইপের কোশ্চেন থেকে কিভাবে আসে কোশ্চেন, ওইগুলো তো আমরা এই বেসিক দিয়ে দেখেই করে ফেলতে পারবো। আর এইখানের বইয়ের যে ম্যাথগুলো উদাহরণ দেওয়া আছে, এই ম্যাথগুলো যদি তুমি করে ফেলো তাহলে বইয়ের ম্যাথগুলো কমপ্লিট হয়ে গেল, সাথে এই ম্যাথগুলো করার মাধ্যমে তুমি বিগত বছরের একটা কোশ্চেনের ভালো একটা আইডিয়া পেয়ে গেলা। সো চলো এই টাইপ 5 এর কিছু ম্যাথ আমরা দেখে আসি। সো প্রথমত এখানে দেখো শর্তগুলো দেওয়া, এ বি সি একটা শর্ত দিছে। আবার এখানে যেহেতু শর্ত দিয়ে কাজ, তাহলে কিন্তু শর্ত কোন সেটের মধ্যে থাকে? শর্ত কিন্তু তোমার সেট গঠন পদ্ধতিতে থাকে। তাহলে এই সেট গঠন পদ্ধতি থেকে আমরা কি করবো? প্রথমে তালিকা পদ্ধতিতে নিয়ে যাব, তালিকা পদ্ধতিতে নিয়ে গেলে আমাদের ক্যালকুলেশন করতে সহজ হবে। সো এখানে এই ম্যাথগুলো দেওয়া আছে, এগুলো তোমাদের পিডিএফ দিয়ে যখন দিয়ে দেওয়া হবে তোমরা অবশ্যই ক্লাসের পিডিএফটা থেকে দেখে নিতে পারবো যে কি কি ম্যাথ দেওয়া আছে। সো চলো এখান থেকে কিছু ম্যাথ আমরা করি প্র্যাকটিস করার জন্য। প্রথমত একটা কোশ্চেন, এটা এই কোশ্চেনটাতে আমরা সলভ করার চেষ্টা করবো আজকের ক্লাসে। তাহলে চলো এই কোশ্চেনে কি বলছে। আচ্ছা, এই কোশ্চেনটা সলভ করার পূর্বে আমরা এখানে একটা জিনিস দিয়ে আলোচনা করি আগে। সেই জিনিসটা হলো আমাদের কার্তেশীয় গুণজ। কি গুণজ ভাইয়া? এটা কার্তেশীয় গুণজ। সো কার্তেশীয় গুণজটা আসলে কি? কার্তেশীয় গুণজ। সো কার্তেশীয় গুণজটা কিন্তু আমাদের নর্মাল যেই আমরা গুণ করি ওই গুণের মতো না। তাহলে এখানে আমি যদি বলি যে একটা সেট আছে, মনে করো এ, একটা সেট এ কমা বি, বি আর একটা সেট আছে মনে করো যে ভাইয়া সি কমা ডি। তোমাকে আমি বললাম যে এ গুণ বি বের করো, এ গুণ বি বের করো। তো তুমি কি করবা ভাইয়া? এ এর সাথে সি গুণ করবা, এর সাথে ডি গুণ করবা, এরকমই তো করবা। কিন্তু এখানে নিয়মটা একটু ভালো করে খেয়াল করো, এ গুণ বি তো। সো এখানে এ এর মানটা তুমি বসাও আগে। এ এর মানটা কত আছে আমাদের? এ কমা বি, ইন্টু বি এর মান কত আছে? সি কমা ডি। তোমার কাজ কি? আমরা নর্মালি গুণের ক্ষেত্রে চিন্তা করি এর সাথে সি গুণ করবো, আবার এর সাথে ডি গুণ করবো, বি এর সাথে সি গুণ করবো, বি এর সাথে ডি গুণ করবো, এ এর সাথে সি গুণ করে এসি লিখবো, বি এর সাথে গুণ করে বিসি লিখবো, সিডি লিখবো, এডি লিখবো। কিন্তু এইখানে লেখার নিয়মটা হলো এর সাথে তুমি সি গুণ করবা, এটা লিখবা হলো এ কমা সি দ্বারা। সেম ভাবে এ এর সাথে তুমি কি করবা? ডি গুণ করবা, এ এর সাথে কমা দিয়ে ডি লেখো। বি এর সাথে সি গুণ করবা, বি এর সাথে কমা দিয়ে সি লেখো। বি এর সাথে ডি গুণ করবা, বি এর সাথে ডি লেখো। সবগুলাকে একটা সেট গঠন পদ্ধতিতে তালিকাতে আবদ্ধ করে দাও। ওকে ভাই, নিয়মটা ক্লিয়ার হয়েছে? এখানে তোমরা দুইটা জিনিস ভুল করবা পরীক্ষা হলে। দুইটা জিনিস ভুল করার ক্ষেত্রে তুমি প্রথমে ভুল করবা এখানে যে আমি কমা দিয়ে দিয়ে লিখছি না ভাইয়া, এ কমা সি, এ কমা ডি, এ কমা ডি, এই জিনিসগুলো তুমি পরীক্ষা হলে যে ভুলে যাবা। তুমি কি করবা? এখানে গুণ চিহ্ন দিবা হয়তোবা, আর নয়তোবা তুমি যে এসি লিখে দিবা। হয়তোবা তুমি এই কমার পরিবর্তে গুণ দিয়ে দিবা, আর নয়তোবা তুমি এই কমাটা উঠে এসি লিখে দিবা। দুইটাই কিন্তু ভুল, গুণও দেওয়া যাবে না, কমা উঠানো যাবে না। সো এই কাজটা এভাবে লিখতে হবে। দ্বিতীয় কাজটা তোমরা ভুল করবা, সেটা হলো এই সেকেন্ড ব্র্যাকেট যে আমি দিছি এমনকি মাঝখানে যে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিয়ে লিখছি না, তুমি কি করবা? সবগুলাকে হয়তো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখে ফেলতে পারো, অথবা সবগুলাকে তুমি ফার্স্ট ব্র্যাকেট লিখে দিবা, সেকেন্ড ব্র্যাকেটের কথা ভুলে যাবা। সো এই ভুলগুলা কিন্তু করা যাবে না। প্রথমত নিয়মটা দেখো, এই নিয়মটা এভাবেই লিখতে হবে। আরেকটা জিনিস ভুল করবা, পরীক্ষা হলে যদি এ ইন্টু বি লেখে, মনে করো সাপোজ এ সি, এখন তুমি পরীক্ষা হলে যে সি এ লিখে ফেলছো, মানে আগেরটা পরে লিখছো, পরেরটা আগে লিখছো, তাতেও কিন্তু ভুল। মানে এইখানে যেহেতু এডি, মনে করো সাপোজ এখানে যেহেতু এডি আছে, এই এডি লিখতে হবে, এ ডি লিখতে হবে। তুমি যদি ডি এ লেখো তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। বুঝতে পারছি? মানে উল্টানো যাবে না, যেটা আগে ওইটা আগে লিখতে হবে, যেটা পরে যেটা পরেই লিখতে হবে। আশা করি ক্লিয়ার। এবার আসো
এবার আসো, এটা তো বেসিক ছিল। এবার আসো এইখান থেকে মানগুলা বের করতে গেলে অনেকটা তোমার ক্লিয়ার হয়ে যাবে। দেখো এই মানগুলা কিন্তু তোমার টাইপ 1 এ যে আমরা ম্যাথগুলো করলাম না একটু আগে, টাইপ 1 এর বেসিকটা কিন্তু এখানে কাজে লাগবে। তো চলো, একটু আগে এটাই বলতেছিলাম যে তখন তুমি যদি টাইপ 1 যদি না ভালো করে পারো, তখন কিন্তু তুমি এই ম্যাথগুলার মানই বের করতে পারবা না, তখন তুমি কোশ্চেনের অ্যান্সারই করতে পারবা না। সো এবার আসো এই মানগুলা কিভাবে বের করবা। সো প্রথমত বলছে এর মান বের করবা। x বিলংস টু n, x বিজোড় সংখ্যা এবং x এর মান বলছে 6 থেকে কি হবে, ছোট হবে। তো বেজোড় সংখ্যা কোনগুলা ভাইয়া, যেগুলাকে 2 দ্বারা বিভাজ্য করা যায় না, 2 দ্বারা ভাগশেষে নিঃশেষ করা যায় না, মানে 2 দ্বারা ভাগফল যাবে না। ওকে, সো এবার আসো, তো বিভাজ্য x বিলংস টু n বলছে, n মানে কি বাস্তব সংখ্যা, বাস্তব মানে স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা কোনগুলা, সকল ধনাত্মক মানগুলা। সো এখান থেকে মানগুলা কে নিব, 1 নিতে পারবো, 3 নিতে পারবো, 5 নিতে পারবো, 6 কিন্তু নিতে পারবো না। ওকে, বাদ। বি বলছে কি গুণিতক। এখন দেখো এই যে গুণিতকের কথা কিন্তু আমরা অলরেডি আলোচনা করে ফেলছি। গুণিতক মানে কি, যেই সংখ্যার গুণিতক বের করতে বলবো ওই সংখ্যাগুলো কত কত সংখ্যা দ্বারা গুণ করা যাবে। সো মানে এক কথায় নামতা আকারে গুণিতক, গুণনীয়ক বলছে। গুণনীয়ক মানে কি, ওই সংখ্যাগুলা, এমন সংখ্যাগুলা যে সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা ভাগ করা যাবে। যেমন বলছে 21-এর গুণনীয়ক বের করতে। 21-এর গুণনীয়ক মানে কি, 21 সংখ্যাকে কত কত সংখ্যা দ্বারা তুমি ভাগ করতে পারবা। যেমন আমি কিন্তু বি এর মানটা বের করতে পারি এভাবে, যে ভাইয়া 21-এর গুণনীয়ক বের করতে বলছে, 21-এর গুণনীয়ক। সো 21-এর গুণনীয়ক মানে কি, আমি 1 × 21 লিখতে পারি। আচ্ছা, ভালো কথা, 1 × 21 মানে 21। আচ্ছা, সেম ভাবে আমি লিখতে পারি 3 × 7, 3 × 7 মানেও 21। আবার লেখা যায় 7 × 3 মানে 21, এছাড়া আর কোনোভাবে লেখা যায় না। তাহলে এখান থেকে কিন্তু আমি বলতে পারি বি এর উপাদানগুলো কে কে আসবে। এখানে 1 আসবে, 3 আসবে, 7 আসবে, 21। এটা হলো বি এর মান, বের করে ফেললাম, খুব সহজ। এরপর আসো সি। সি কি বলছে, ওকে, আমি যদি একটু এটা সাইড করে ফেলি তাহলে মনে হয় আমাদের জন্য সুবিধা হবে। এটা মুছে দেই। বেসিকটা আমি একটু সরায় ফেলি। ওকে, ওকে, আচ্ছা, এটা সরতেছে না। ওকে, এতটুকু সরাই দিছি আমরা, যথেষ্ট জায়গা হয়ে গেছে। এবার আসো সি এর কাজটা, সি এর মানটা যদি বের করতে পারি, সি কি বলছিল, 7 এর গুণিতক হবে এবং এবং এক্স এর মানগুলো 35 থেকে ছোট হবে। মানে 35 থেকে ছোট এমন আছে কোন মানগুলা যেগুলো 7 এর গুণিতক। তাহলে 7 এর গুণিতক আমরা তো জানি, 7 এর নামতাটা, 7 এর নামতা মানে কি 7, 14, 21, এগুলোই তো নামতা। তাহলে নামতার মধ্যে আমি 7 নিতে পারবো, 14 নিতে পারবো, 3 × 21, 4 × 28, 5 × 35, 35 কিন্তু 35-এর সমান হয়ে গেল। 35-এর সমান কিন্তু আমরা বলে নাই, আমরা কি বলছে 35 থেকে ছোট হবে। তাহলে এই 35টা কিন্তু আর নিতে পারবো না। তাহলে সি এর ভ্যালুগুলো কিন্তু আমরা পেয়ে গেলাম অলরেডি। ওকে, এবার আসো এ বি সি যখন তুমি পেয়ে গেছো, তোমার জাস্ট এই বেসিকটার দিকে তাকাও, আর এই মানগুলোর দিকে তাকাও, আর এই কোশ্চেনের দিকে তাকাও, খুব সহজে তুমি করে ফেলতে পারবা। কি বলছে, বি ইন্টারসেকশন সি। প্রথমে এটা আমাদের লেফট হ্যান্ড সাইড দিছে, এই যে লেফট হ্যান্ড সাইডটা আমি দেখাই তাহলে তুমি ক্লিয়ার হয়ে যাবা। লেফট হ্যান্ড সাইড কি বলছে, এ ইন্টু বি ইন্টারসেকশন সি। সো ব্র্যাকেটের কাজটা বি ইন্টারসেকশন মানে কি ভাই, ইন্টারসেকশন মানে হলো কমন গুলা, কার কার মধ্যে কমন, সি এবং বি এর মধ্যে কমন। সি এবং বি এর মধ্যে কে কে কমন আছে দেখি বুঝা যাইতেছে, সি এবং বি এর মধ্যে কে কে কমন আছে, সি এবং বি। আচ্ছা, কি কি কমন আছে, 7 আছে, এখানেও 7 আছে, এখানে 21 আছে, এখানেও 21 আছে। তাহলে আমরা অলরেডি জানি বি ইন্টারসেকশন সি এর মান কত, 7 আর 21, 7 আর 21। আর কি কি বাকি থাকে, এ এর মান থাকে। সো এ এর মানগুলো আমি বসাই, এ এর মান কত আছে 135 ইনটু বি ইন্টারসেকশন সি এর মান কত 7 এবং 21। ওকে, সো এবার ক্রমজোড়ের নিয়ম অনুসারে তুমি কি করবা, 1 এর সাথে 7 গুণ করবা, 3 এর সাথে 7 গুণ করবা, মানে গুণ করে কি 3 এর সাথে 21 লিখবা না, 3,7 লিখবা, 1,7 লিখবা। আমি জাস্ট লেফট হ্যান্ড সাইডে দেখাই দিই, 1,7, 1,21, 1 না, 3,7, 3,21, আবার
5,1 5,21 জাস্ট নিয়মটা আশা করি ক্লিয়ার হয়ে গেছে। সো লেফট হ্যান্ড সাইড যে মানগুলো বের হয়েছে, রাইট হ্যান্ড সাইড কি করবা, তুমি প্রথমে এ আর বি গুণ করবা, এ আর সি গুণ করবা, তারপর দুইটার মধ্যে ইন্টারসেকশন করলে দেখবে এই মানগুলাই আসতেছে। সো এটা কি করবা, নিজেরা ট্রাই করবা। বুঝতে পারছি, আশা করি বেসিকটা যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে এটা খুবই সহজে তুমি করতে পারবা। এটাই হলো মূলত আমাদের কাজ ছিল। এরপরে আসো আমাদের আরেকটা ম্যাথ, খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ। এই ম্যাথটা পরীক্ষায় ম্যাক্সিমাম সময়ে আসে। এই ম্যাথটা যদি তুমি কিভাবে অ্যান্সার করতে হয় সেটা দেখে নিতে পারো, তাহলে পরীক্ষা হলে তুমি আশাই করতে পারো যে এই টাইপের ম্যাথ একটা আসলে তুমি খুব সহজে অ্যান্সার করে ফেলতে পারবা। এই একটা ম্যাথের মাধ্যমে তুমি এই জাতীয় যত ধরনের ম্যাথ আসুক তুমি অ্যান্সার করে ফেলার ক্ষমতা রাখতে পারবা আজকের ক্লাসটা যদি তুমি দেখে ফেলো। তাহলে দেখো এখানে কোশ্চেন 7 আমাদের কি বলছে, বি একটা সেট দিচ্ছে, এই সেটটা আমরা দেখেই বুঝতে পারতেছি এখানে যেহেতু শর্ত আছে তাহলে এটাই হলো কি সেট গঠন পদ্ধতি। এরপরে আসলে সি আরেকটা সেট দেওয়া আছে, এখানেও আমরা দেখতে পারতেছি এখানে শর্তের একটা ব্যাপার স্যাপার আছে, তাহলে এটাও আমাদের কি সেট গঠন পদ্ধতি। ওকে, তো প্রথমত আমরা কি করব, এই দুইটা সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করব, এমনকি কিভাবে গুছিয়ে লিখতে হবে সেটাও আমি তোমাদের দেখায় দিব। ওকে, তাহলে দেখো প্রথমত তুমি লেখো দেওয়া আছে বি এক্স বিলংস টু এন, যেন এক্স এর মানগুলো হলো 11 থেকে ছোট এবং বলছে এক্স মৌলিক সংখ্যা। এখন মৌলিক সংখ্যা কোনগুলা, মৌলিক সংখ্যা কোনগুলা, মৌলিক সংখ্যা কিন্তু ওই সকল সংখ্যা যে সকল সংখ্যা 2 থেকে বড় অথবা 2 এর সমান, ওই সংখ্যা এবং অন্য সংখ্যা কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না। সো এখানে আমরা যেহেতু আবার প্রথমে পাইলাম যে এক্স বিলংস টু মৌলিক সংখ্যা, বলছে 11 থেকে ছোট মৌলিক সংখ্যা কে কে আছে, এক কিন্তু নিতে পারবো না। ওকে, তাহলে 2 3 5 7 11 নেওয়া যাবে না, 11 তো বলে নেই 11 সমান, বলছে 11 থেকে ছোট, তাহলে 2 3 5 7। ওকে, এটা আমাদের ক্লিয়ার হয়ে গেল। এবার আসো বি এর মান আমাদের বের করে ফেলছি, সি এর মান বের করতে হবে। সি সি ইজ ইকুয়াল টু কি বলছে, আমরা আগে লিখি কোশ্চেনটা, x বিলংস টু n, যেন 2 থেকে বড় 16 থেকে ছোট, এবং x বলছে বেজোড় সংখ্যা, বেজোড় সংখ্যা। সো এইখানে দেখো 2 থেকে বড় এবং 16 থেকে ছোট, এর মধ্যে কি বলছে x বেজোড় সংখ্যা বলে দিচ্ছে, তাহলে 2 থেকে বড় বেজোড় সংখ্যা কে কে আছে, 16 থেকে ছোট কে কে আছে, 3 5 7 9 11 13 15, শেষ। আমি বি এবং সি পেয়ে গেছি। এবার আসো আমাকে বলছে যে বি এবং সি হলে পি অফ বি ইন্টারসেকশন সি। এখন পি দ্বারা আসলে কি বোঝাচ্ছে, পি দ্বারা বোঝাচ্ছে ব্যা অপোজিট সংখ্যা, পি দ্বারা কি বোঝাচ্ছে ব্যা অপোজিট সংখ্যা। এখন তুমি মাথায় রাখবা পি দ্বারা কি বোঝাচ্ছে, অপোজিট সংখ্যা, অপোজিট সংখ্যা। আচ্ছা, অপোজিট সংখ্যা যদি বোঝায়, এই অপোজিট সংখ্যা কিন্তু নিয়মটা আসলে কি ছিল আমাদের, অপোজিট সংখ্যার নিয়মটা হলো আমাদের কাজ হলো যে এই অপোজিট সংখ্যার যে সেটটা দেওয়া থাকবে সেগুলোরে কতগুলো আকারে ভাঙাইতে পারবা। সো কিভাবে ভাঙাইতে হবে সেটা আমরা একটু পরে দেখাই দিতেছি, যেহেতু আমরা ম্যাথটাই করব। সো এটা আমাদের আশা করি ক্লিয়ার হয়েই যাবে। ওকে, সো এখানে দেখো ওকে, একটা মিনিট কাইন্ডলি। ওকে, আমি এটা একটু ছোট করে নিচ্ছি সাইড করে। এবার আসো এখানে বি এবং সি পাইছি, তাহলে আমাদের বের করতে হচ্ছে বি ইন্টারসেকশন সি এর অপোজিট সংখ্যা। তাহলে আমরা প্রথমে আগে কি করে একটা কাজ করে নেই, বি ইন্টারসেকশন সিটা বের করে নেই। বি এবং সি এর মধ্যে মানে কি ইন্টারসেকশন মানে কি কমন গুলা, তো কমন গুলা কে কে আছে আমি দেখে একটু বলে দিই, যে কমন আছে হলো 3 5 7, তাহলে আমরা বলতে পারি যে বি ইন্টারসেকশন সি এর মান হলো 3 5 7, 3 5 7। আচ্ছা, এবার আসো এই যে 3 5 7 তো বের করে ফেললাম, এবার এখানে আমরা কি করতে হবে, পি অফ সেট মানে অপোজিট বের করতে হবে। সো পি অফ বি ইন্টারসেকশন সি, বি অফ সি ইন্টারসেকশন সি। ওকে, সো এই দুইটা আমরা কি করতে হবে, বি পি অফ বি মানে আমাদের হলো যে এই যে 3 5 7 এটা এখানে উপাদান কয়টা আছে, তিনটা আছে, এই তিনটাকে তুমি কি করবা উপস্থিত সংখ্যা আকারে ভাঙাইবা। সো মনে রাখবা উপস্থিত সংখ্যা আকারে ভাঙানোর নিয়ম হলো যে তুমি প্রথমে প্রত্যেকটাকে একটা একটা করে লেখো, একটা একটা করে লিখলে 3 5 7 সবগুলোকে একটা একটা করে লিখলাম। এরপরে কি করবা, 3 এর সাথে 5 নাও, 3 এর সাথে 7 নাও, মানে দুইটা দুইটা করে লিখবা। তাহলে 3 এর সাথে 5, 3 এর সাথে 7, তিনটা দুইটা করে লেখা শেষ। তারপরে কি করবা, 5 এর সাথে 7 নেওয়া যায়,
আচ্ছা 5-এর সাথেও 7, ওকে লিখলাম। এরপরে আর কোনোভাবে লেখা যায় না। এখন কথা হইতে পারে ভাই 7-এর সাথেও তো 5 উল্টা করে নেওয়া যায়, আবার 5-এর সাথে 3 উল্টা করে নেওয়া যায়। উল্টা করে নেওয়া যাবে না, মানে তোমার সবসময় কি করতে হবে, সামনের দিকে যেতে হবে, পিছের দিকে আসা যাবে না। সো আমি প্রথমে কি করছি, একটা একটা করে লিখছি, তারপরে দুইটা দুইটা করে লিখছি। এরপরে তোমার কাজ হলো, যেহেতু আর লেখা যায় না, তাহলে আমি কি করব, 3টা করে লিখবো। তাহলে 3টা করে আমি 3 5 7 লিখে ফেলছি। সো এইটারে তো আর ঘুরে পেঁচে আর লেখা যায় না। সো এই 3 5 7 একটাই থাকলো। এরপরে তোমার একটা কমন কাজ থাকবে, সেটা হলো ফাঁক আছে, এরপরে সবগুলোকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আবদ্ধ করে দিবা। পরীক্ষা হলে যে তুমি ভুল করবে একটা কাজ, সেটা হলো এই সেকেন্ড ব্র্যাকেটটা তুমি লাস্টে যে সবগুলোকে একটা সেকেন্ড ব্র্যাকেটে আবদ্ধ করতে হয়, সেটা তুমি ভুলে যাবা, আর এই জন্য নাম্বারটা ক্রস চলে আসবে। সো এইখানে আমাদের উপাদান সংখ্যা কয়টা বের হয়েছে আমি যদি দেখি, এখানে গুণে দেখবো আমি 8টা উপাদান সংখ্যা পাইছি। কয়টা? 8টা। আমাদের বি ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা কয়টা ছিল? 3টা। এখানে বের হয়েছে কয়টা? 8টা। তাহলে এবার আমাকে প্রমাণ করতে বলছে যে দেখাও যে পি অফ বি ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে। সো এবং এখানে n হলো বি ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা, এটা আমাদের প্রমাণ করতে বলছে। এটা আসলেই কারেক্ট। এটা আমরা কিভাবে প্রমাণ করবা বা কিভাবে সাজায় লিখবা সেটা আমাদের পারি না অনেকে। তাহলে এটা লিখবা কিভাবে সেটা আমি দেখাই দিই। বি ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা তুমি পাইছো কয়টা? বি ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা, এই যে বি ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা তুমি পাইছো হলো 3টা। তাহলে এই যে লেখো 3। এরপরে লিখবা পি অফ বি ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা পাইছো কয়টা? এই যে এখানে কয়টা পাইছি? 8টা। এই 8টাকে লিখতে পারি 2 এর উপর পাওয়ার কিউব, আর এই 2 এর উপর পাওয়ার কিউব, এই কিউবকে লিখতে পারি n। এই n মানে কি বোঝাচ্ছিল? n বলতে বোঝাচ্ছিল বি ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা। আসলে তো n মানে 3, 3 মানে হলো বি ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা। আমাদের প্রমাণটা হয়ে গেল। তাহলে এখানে সুন্দর করে একটু লাইনটা লিখে দিবা যে পি অফ বি ইন্টারসেকশন সি উপাদান সংখ্যা, পি অফ বি ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা, এর উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে, যেখানে n হলো বি ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা। মানে কোশ্চেনে যা ছিল সেটাই আমি লিখে দিছি, যেহেতু আমাদের প্রমাণ এটা হয়েছে। এরপরে তুমি জাস্ট লিখে দাও যে শুড বা দেখানো হলো, যেহেতু দেখাইতে বলছে তাহলে দেখানো হলো। সো এই যে এইভাবে যদি তুমি সাজায় লিখতে পারো, তাহলে এই কোশ্চেনে তুমি পর্যাপ্ত পরিমাণ সম্পূর্ণ মার্কস তুমি পেতে পারো। আর এই কোশ্চেনটা তুমি কিভাবে সাজায় লিখবা সেটা আমি দেখানোর চেষ্টা করছি। সো আশা করি এই কোশ্চেন যদি আসে পরীক্ষা হলে তুমি খুব সহজেই অ্যান্সার করে ফেলতে পারবা। ওকে, আচ্ছা এরপরে আসো। এরপরে আমাদের কাজ কি? আমাদের কাজ হলো আমরা এই চ্যাপ্টারে যতগুলো বেসিকের টাইপ ভিত্তিক ম্যাথ দেখলাম, ওইগুলো জাতীয় আমাদের কি আছে? সৃজনশীল আছে। আমরা প্রথম যে সৃজনশীলটা নিলাম দাখিল পরীক্ষা 2023 সালের কোশ্চেন। সো দেখো এই কোশ্চেন দেখেই তুমি বলতে পারো যে ভাই এই টাইপের ম্যাথ একটু আগে করে আসছি। তাহলে দেখো তো, প্রথমত এ বি সি এই 3টা সেট দেওয়া আছে কিসে? সেট গঠন পদ্ধতিতে। সো সেট গঠন পদ্ধতি থেকে আমরা তালিকা পদ্ধতি কিভাবে বের করতে হয় সেটা আমরা অলরেডি জানি। আর এখানে খুব সহজে যা যা আলোচনা করছে সেগুলো আমরা অলরেডি আগেই আলোচনা করে ফেলছি। তো দেখো মৌলিক সংখ্যার কথা বলছে, মৌলিক সংখ্যা আমরা আগেই জানি। এক্সপ্রেস n এর কথা বলছে, n মানে কি সেটা আমরা আগেই জানি। এখানে উৎপাদক করতে বলছে, উৎপাদকটাও আমরা আগে জানি কিভাবে করতে হবে। এখানে বলছে 4 থেকে বড় হবে, 8 থেকে ছোট হবে। সো এইগুলো আমরা খুব সহজেই মৌলিক সংখ্যা বের করতে পারবো। এখানে y একটা ফাংশন দেওয়া আছে। আচ্ছা প্রথমত কোন নাম্বার কোশ্চেনের দিকে একটু তাকাই। টি এ বি সি বের করতে হচ্ছে, পি অফ টি বের করতে হচ্ছে। আচ্ছা চিন্তা করো তবে পি অফ টি একটু আগে বের করে আসছি। পি অফ টি মানে কি? ওই পি মানে কি? উপসের সংখ্যা। কয়টা উপসের সংখ্যা? এখানে এ বি সি 3টা ছিল। 3টা থাকলে কিভাবে করতে হয় সেটা কিন্তু আমরা অলরেডি দেখে ফেলছি। তাও যদি আমি তোমাদের একটু সুবিধার্থে বলে দিই যে ভাইয়া এখানে 3টা তো আছে, প্রথমে কি করবা? একটা একটা করে লিখবা যে এ বি সি। এরপরে কি করতে হবে? দুইটা করে লিখতে হবে যে এ বি এ সি বি সি। এরপরে সবগুলোকে একত্রে এ বি সি একটা ফাঁকা সেট, সবগুলোকে সেকেন্ড ব্র্যাকেটে আবদ্ধ করে দিতে হবে। শেষ আমাদের ক নাম্বার? 2 নাম্বার কোশ্চেন। একদম সহজে আমরা অ্যান্সার করে ফেলছি। একটু আগে আমরা দেখে আসছি আলোচনাগুলা। তারপরে দেখো উদ্দীপকতে প্রমাণ করো যে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন, এইগুলো খুব সহজে, কারণ ভাই এ বি সি যখন তুমি পেয়ে যাবা তখন কিন্তু তুমি এগুলা খুব সহজেই বের করে ফেলতে পারবা। এখানে আমাদের অনেকে ম্যাক্সিমাম কোশ্চেনগুলোতে এই যে আমাদের যারা পরীক্ষা দিচ্ছে
আচ্ছা একটু কোশ্চেন অ্যান্সার দেই। বুখারি গিফারি অ্যান্সার করতে মানে বারবার জিজ্ঞাসা করতেছো গণিতের 17টা অধ্যায় কি পড়ানো হবে কিনা। আমরা চেষ্টা করব প্রথমত মেইন যে চ্যাপ্টারগুলো যেগুলো থেকে পরীক্ষা তোমার বেশি আসে সেই চ্যাপ্টারগুলো আগে কভার করতে, তারপরে আমরা কি করব যেমন তোমাদের 6 নাম্বার চ্যাপ্টার, তোমাদের 11 নম্বর চ্যাপ্টার, 12 নম্বর চ্যাপ্টার, এই চ্যাপ্টারগুলো আমরা একটু পরে আলোচনা করব। কিন্তু আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টার যেমন 2 নম্বর চ্যাপ্টার, 4 নম্বর চ্যাপ্টার, ত্রিকোণমিতির 9.1, 9.2, 10 এই চ্যাপ্টারগুলো আমরা সবার আগে আলোচনা করব। তারপরে আমরা না হয় একটু কম গুরুত্বপূর্ণ যেগুলো সেগুলো অ্যান্সার করার চেষ্টা করব। ওকে ভাইয়া? আচ্ছা আমরা চেষ্টা করবো সবগুলোই 17টা অধ্যায় কভার করে দেওয়ার, কিন্তু আমরা ধারাবাহিকটা চেষ্টা করবো আগে গুরুত্বপূর্ণগুলো শেষ করার, তারপরে নর্মালগুলো শেষ করার। ওকে আচ্ছা এরপর আসো আমাদের এখানে সবচেয়ে ম্যাক্সিমাম স্টুডেন্টের সমস্যাটা হয় গ নাম্বার কোশ্চেনটা নিয়ে। গ নাম্বার কোশ্চেনটা আমরা অনেকে বুঝি না। সো গ নাম্বার কোশ্চেনটা তুমি কিভাবে অ্যান্সার করবো সেটা আমরা এখনই দেখাই দিচ্ছি। দেখো গ নাম্বার কোশ্চেন গ। সো গ নাম্বার কোশ্চেনে আমি প্রথমে দেখতেছি যে এখানে এফ অফ ওয়াই নিয়ে কাজ, মানে আমাদের এই ফাংশনটা জাতীয় কাজ। তো প্রথমে ফাংশনটা কি বলছে, আসলে ফাংশনে দুইটা জিনিস বলছে যে ওয়াই সমান সমান মানে 6x মাইনাস 11 3x মাইনাস 6, মানে এই মানটা হলো ওয়াই এর মান, আবার এই মানটা হলো এফ অফ এক্স এর মান 6x মাইনাস 11 3x মাইনাস 6। সো এই মানটা তো আমরা পাইলাম, এফ অফ এক্স এর মান ওইটা, ওয়াই এর মান ওইটা, এই যে আমাদের কোশ্চেনই দেওয়া ছিল এটা। ওকে সো এবার আসো উদ্দীপকে আমাদের বলছিল যে এফ অফ ওয়াই এর একটা কাজ আছে, তাহলে আমরা কিন্তু এখান থেকে বলতে পারি যে ভাইয়া এফ অফ এক্স সমান সমান যদি এটা হয় তাহলে এফ অফ ওয়াই সমান সমান তাহলে কোনটা হবে, এফ অফ ওয়াই সমান সমান মানে আমরা জানি অলরেডি যে এক্স এর জায়গায় কি বসাই দিবা, ওয়াই বসাই দিবা, তাহলে 6y মাইনাস 11 3y মাইনাস 6। ওকে আচ্ছা এই কাজটা আশা করি তোমরা সবাই বুঝে ফেলছো যে কিভাবে করতে হবে। তাহলে এফ অফ ওয়াই এর মানটা কিন্তু আমরা অলরেডি বের করে ফেলছি। আচ্ছা এবার আসো তুমি কিন্তু জানো যে ভাইয়া ওয়াই সমান সমান তো এই মানটা, ওয়াই সমান সমান তো এই মানটা, এই যে কোশ্চেনে বলে দিচ্ছে যে ওয়াই সমান সমান এটা হবে, তাহলে এইখান থেকে আমরা বলতে পারি না যে ভাইয়া ওয়াই সমান সমান 6x মাইনাস 11 আর 3x মাইনাস 6, এটা আমাদের কোশ্চেনই বলা ছিল। আচ্ছা কোশ্চেনে যেহেতু বলা ছিল, কোশ্চেনে যেহেতু এই মানটা আমাদের বলা ছিল তাহলে এটা আমরা বলতেই পারি। আচ্ছা এবার আসো আমরা যদি আর আর গুণ করি ভাইয়া, আর আর গুণ করলে কি আসবে 3xy মাইনাস 6y, ওকে সমান সমান 6x মাইনাস 11। এইখান থেকে আমরা প্রথম দুইটা থেকে y কমন নিতে পারি, প্রথম দুইটা থেকে কি কমন নিতে পারি, y কমন নিতে পারি। আচ্ছা y না নিয়ে আমি যদি x এর গুলো এক পাশে নিয়ে যাই, yটারে অন্য পাশে নিয়ে যাই, x এর গুলোকে এক পাশে নিয়ে যাই, y গেলকে অন্য পাশে নিয়ে যাই। ওকে সো এখান থেকে কি করা যায়, এখান থেকে আমাদের 3xy মাইনাস 6x, এখানে লেখা যায় মাইনাস 11 মাইনাস আছে প্লাস 6y। ওকে লেখা যায়। এরপরে দেখো তো এই দুটোর মধ্যে কি কমন নেওয়া যাবে, x নিলাম, শুধুমাত্র x নিলাম, শুধুমাত্র x নিলাম। এবার আসো এখান থেকে কমন যাচ্ছে কি 3y মাইনাস 6 থাকতেছে, আর এটা যদি আমি সাজিয়ে লিখি 6y মাইনাস 11 থাকতেছে। ওকে খুবই সহজ কাজ। এবার তুমি লেখো তো ভাইয়া এখানে লেখা যায় কিনা যে x ইজ ইকুয়াল টু এটা গুণাকারে আছে, এটা উপাশে পাঠিয়ে দিলে কি হয়ে যাবে ভাগ, তাহলে উপরে পাচ্ছি আমি 6y মাইনাস 11, নিচে পাচ্ছি 3y মাইনাস 6। একটু মজার জিনিস খুব ভালো করে খেয়াল করো তো ভাইয়া, এই যে x এর যে মানটা পাইছো তুমি, এই মানটা কি আসলে y এর মান ছিল না, এই মানটা কার ছিল, y এর মান ছিল, এই যে f অফ y এর মান ছিল। তুমি x এর মান যেটা পাইছো সেটাই কিন্তু তোমার f অফ y এর মান ছিল। খুবই মজার জিনিস, দেখো ভালো করে, x এর মান তোমার যেটা ছিল বের হইছে, x এর মান তোমার যেটা বের হইছে, y এর মান f অফ y এর মানও কিন্তু ঠিক ওইটাই ছিল। ওকে এতটুকু ক্লিয়ার। এবার আসো আমাদের মেইন কাজ, মেইন আকর্ষণ। ওকে খুবই গুরুত্বপূর্ণ কাজ। দেখো মেইন আকর্ষণ হলো আমাদের লেফট হ্যান্ড সাইড নিয়ে শুরু করি। লেফট হ্যান্ড সাইড কি বলছে ভাইয়া, এক্স এফ অফ ওয়াই, এটার মধ্যে আবার কি বলছে রুটও দিছে, এই যে রুট, আর কত কিছু দিবে, এই যে রুট। ওকে খুবই সহজ কাজ। তুমি চিন্তা করো তো ভাইয়া যে রুট ওভার, তুমি তো একটু আগে দেখছো যে এই মানটা যা মানে এক্স এর মান যা এফ অফ ওয়াই এর মানও কি তাই, তাহলে এফ অফ ওয়াই সমান সমান আমি অলরেডি এক্স বলতে পারতাম,
এফ অফ ওয়াই সমান সমান আমি অলরেডি কি বলতে পারি, এক্স বলতে পারি, মানে এই মানটা সমান সমান তো এফ অফ ওয়াই এর মান, তাহলে এফ অফ ওয়াই সমান সমান কি বলতে পারি, এক্স বলতে পারি। তাহলে এখানে তো এক্স ছিল, রাখলাম। এফ অফ ওয়াই এর পরিবর্তে আমি লিখতে পারি না এক্স, ওকে লিখতে পারি রুট ওভার, তাহলে এক্স এক্স গুণ করলে এক্স স্কয়ার আসে, স্কয়ার রুট কাটাকাটি করে দিলে এক্স চলে আসে, যেটা আমাদের কি রাইট হ্যান্ড সাইডে দেওয়া ছিল। ওকে, তাহলে এটাই হলো আমাদের রাইট হ্যান্ড সাইড। সো অতএব লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড, আর এটা আমাদের কি করতে বলছে, দেখাইতে বলছে, তাহলে শুট শুট। ওকে, সো এই কোশ্চেনটা আশা করি ক্লিয়ার হয়ে গেছে সবার। খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ, পরীক্ষা কিন্তু আসতে পারে, সো এটা হেলামি করা যাবে না। বুঝতে পারছি সবাই, এই ম্যাথটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষা আসে। আচ্ছা, তাহলে আশা করি এই ম্যাথটা ক্লিয়ার হয়ে গেছে। সো 2023 সালের কোশ্চেনটা কিন্তু আমরা খুব সহজেই সমাধান করে ফেললাম। এরপরে আসো 2022 সালের ম্যাথ দেখি। আমি আশা করি আমার আর কোনো ম্যাথ করে দেওয়া লাগবে না, তুমি নিজেই করতে পারবে এখন। সো 2022 সালের যে ম্যাথগুলো আছে দেখো খুবই সহজ, ইউর মান দেওয়া আছে, এক্স এর মান দেওয়া আছে, ওয়াই এর মান দেওয়া আছে, জেড এর মান দেওয়া আছে। আমাকে প্রথম যে কোশ্চেনটা দিছে এই কোশ্চেনটার ম্যাথ কিন্তু আমরা টাইপ ভিত্তিক ম্যাথে করে আসছি অলরেডি, একটু আগে করে আসছি। আচ্ছা, খ নাম্বার যে ম্যাথটা আছে দেখো এখানে প্রাইমের কাজ আছে। প্রাইম মানে কি, সার্বিক সেট থেকে যেটার উপর প্রাইম থেকে ওটা বিয়োগ করে দিব, এগুলো আমরা খুব সহজেই জানি। গ নাম্বার কোশ্চেনের দিকে তাকাও, এই যে ম্যাথটা তালিকা পদ্ধতিতে ডোমেইন এবং রেঞ্জ নির্ণয় করতে বলছে। দেখো তো ভাইয়া ডোমেইন এবং রেঞ্জের অঙ্ক কিংবা কি আমরা করছি, হ্যাঁ অবশ্যই করছি। কোথায় করলাম, এই যে ডোমেইন এবং রেঞ্জ। তুমি যখন এই ম্যাথটা কমপ্লিট করে ফেলতে পারবা, তুমি ওই ম্যাথটাও কিন্তু কমপ্লিট করে ফেলতে পারবা। ওকে, সো ডোমেইন এবং রেঞ্জ আমরা অলরেডি করে ফেলছি। সো এইটা কিন্তু অলরেডি করানো হয়েছে, করানো হয়েছে, খুবই সহজ। তারপরে দেখো পরবর্তী ম্যাথটা। দেখো আমাদের টাইপ ভিত্তিক ম্যাথগুলো করানোর উদ্দেশ্য ছিল এটাই, যে আমি টাইপ ভিত্তিক ম্যাথ আকারে যদি তোমার করা যেতে পারি, তুমি কিন্তু তোমার নিজ যোগ্যতায় তুমি সৃজনশীলগুলো নিজেই সলভ করে ফেলতে পারবা। সো দেখো আমাদের সেটাই কিন্তু আমরা বুঝতে পারতেছি। দেখো এইখানে 2019 সালের কোশ্চেন, ভাইয়া এক্স এর মান দেওয়া আছে, ওয়াই এর মান দেওয়া আছে, জেড এর মান দেওয়া আছে, একটা ফাংশন দেওয়া আছে এফ অফ এ। আমার বলছে পি অফ এক্স, পি অফ এক্স মানে কি, একটু আগে করে আসছি, একটু আগে করে আসছি, মানে উপসের সংখ্যা বের করতে পারছে, 3টা দেওয়া আছে মানে 8টা বের হবে, খুব সহজে জানি আমরা। এরপর দেখো তো এই যে ক্রোমোজোরের অঙ্ক, ক্রোমোজোরের অঙ্ক, এই ম্যাথটাই কিন্তু আমরা একটু আগে করে আসছি। ওকে, এই ম্যাথটা কোথায় পাইবা, এই যে খ নাম্বার ম্যাথটা একটু আগে করে আসছি যেটা। ওকে, এই যে ম্যাথটা ক্রোমোজোর, এই দেখো এই যে ক্রোমোজোরের অঙ্ক, ক্রোমোজোর, বুঝতে পারছি, এই সরি কার্তেশীয় গুণজের অঙ্ক। ওকে, এরপরে আসো এই যে এফ অফ 1/a² এফ অফ a², ভাইয়া এই ম্যাথটাও কিন্তু আমরা অলরেডি করে আসছি। দেখো এখানে পাওয়ারগুলো একটু ভিন্ন ভিন্ন ছিল, এই ম্যাথটা আমরা কোথায় করছি, আমরা প্রথম দিকে করে আসছি, এটা টাইপ ভিত্তিক ম্যাথে। একটু তাকাই, টাইপ ভিত্তিক ম্যাথে একটু প্রথম দিকে করছি, মানে এই যে দেখো ম্যাথ এফ অফ t², এফ অফ t², এফ অফ 1/t², এফ অফ a² ছিল, এখানে এফ অফ t² আছে, আর কোনো কাজ নেই। সো এই ম্যাথগুলো কিন্তু অলরেডি আমরা করে ফেলছি। সো দেখো ভাইয়া তাহলে এই সৃজনশীলটাও কিন্তু আমাদের করা লাগলো না, কারণ এটাও অলরেডি আমরা করে ফেলছি, এই যে করে ফেলছি অলরেডি। তাহলে এটাও কি ছিল, ডান হয়ে গেছে। ওকে, সো এই হলো মূলত আমাদের আজকের ক্লাস। সো এই আজকের ক্লাসে আমরা প্রথমে কি করছিলাম, টাইপ ভিত্তিক ম্যাথ করছিলাম, টাইপ ভিত্তিক ম্যাথ সলভ করছি। এরপরে বোর্ড আমরা 3টা সালের বোর্ড করছি, 2023, 2022, 2019 সাল। সো এই 3টা সালের বোর্ড কোশ্চেন আমরা অলরেডি সলভ দেখে ফেলছি। সো এই হলো মূলত আজকের ক্লাসের ডেমো ছিল আমাদের। সো আজকের ক্লাসটা তোমরা সবাই বুঝতে পারছো কিনা একটু কাইন্ডলি জানাও আমাকে, যে আজকের ক্লাস নিয়ে কারো কোনো কিছু বলার আছে কিনা। ওকে, আচ্ছা নেক্সট ক্লাসে আমরা এই চ্যাপ্টারের এমসিকিউ শর্টকাটগুলো নিয়ে আলোচনা করব। খুব অল্প এমসিকিউ দিয়ে তুমি কিভাবে সবগুলো পুরো সম্পূর্ণ চ্যাপ্টারের এমসিকিউগুলো তুমি কভার করে ফেলতে পারো, একটা ক্লাসে আমি তোমাদের দেখাই দেওয়ার চেষ্টা করব। সো পরবর্তী ক্লাসে আসার আগে তোমরা কি করবে, আজকের ক্লাসে যে অঙ্কগুলো ছিল সেটা তো অবশ্যই তোমরা পিডিএফ আকারে পেয়ে যাবা। সো পিডিএফটা দেখে তোমাদের বাকি যে ম্যাথগুলো আছে ওই ম্যাথগুলো তোমরা সলভ করার চেষ্টা করবা, আমার সাথে সাথে আগানোর চেষ্টা করো। সাথে বিগত আমার এই ম্যাথগুলো করার সাথে সাথে তুমি যদি তোমার টেস্ট পেপার বলো, সাজেশন বলো, গাইড বলো, যে কোনো জায়গার যে কোনো কোশ্চেন তুমি এই চ্যাপ্টার রিলেটেড কোশ্চেনগুলো সলভ করার চেষ্টা করো, আশা করি সেগুলো তুমি অ্যান্সার করে ফেলতে পারবা। ওকে, সো পরবর্তী ক্লাসের আগে তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।